দিল। সেদিন আমরা এসএফআই বলেছিলাম, স্বপনটাকে মারলি তোরা, স্বপ্নটাকে পারবি? মারবি যত, বাড়বে মিছিল, মার কত মার মারবি। আর আমরা 2011 সালে যখন কলেজ থেকে আমাদের বের করে দিয়েছিল, তৃণমূলের নেতারা বলেছিল আব তেরা কে হোগা, এবার তোমাদের কি হবে, তোমরা তো শেষ বাংলার মাটি থেকে। সেদিন আমাদের ছাত্র কমরেড শুভদাদা তখন নেতৃত্বে, আমরা তখন কলেজে পড়ি, সেদিন কলেজের গেটে দাঁতে দাঁত চেপে আমরা বলেছিলাম, वक्त आने दे बता देंगे तुझे आसमां, हम अभी से क्या बताए क्या हमारे दिल में है। আমরা আজকের দিনের জন্য অপেক্ষা করছিলাম। গোটা পশ্চিম বাংলার মাটিতে হাজারে হাজারে ছাত্র যুব তৈরি হচ্ছে, কোন অবস্থার মধ্যে আমরা আছি। গোটা বিশ্বে করোনার মহামারী ছেয়ে পড়েছে। আমরা সরকারকে বলেছিলাম এসএফআই এর পক্ষ থেকে বিকল্প শিক্ষা নীতির কথা আমরা বলেছিলাম। আমরা রাজ্যপালের কাছে আমাদের পক্ষ থেকে বিকল্প শিক্ষা নীতি নিয়ে গেছিলাম। আমরা বলেছিলাম এই সময়কালে দাঁড়িয়ে স্কুলে ড্রপ আউটের সংখ্যা বাড়বে, আপনি দেশের সরকার স্কুল কলেজের দিকে নজর দিন। সরকার বলছে থালা বাটি বাজাও। আমরা বললাম আপনি দেশের সরকার মিড ডে মিলের ব্যবস্থা বাড়ান। সরকার বলছে বাড়ির ছাদে উঠে মোমবাতি জ্বালাও। আমরা বললাম আপনি দেশের সরকার, আপনি রাজ্য সরকার, কলেজে ইলেকশন বন্ধ আছে, যারা কলেজে পড়ে আপনার বাড়ির ছেলেপুলে, আপনার ভাই, আপনার বন্ধু কলেজে যখন ঢুকছে, এখনো কলেজে কোনো ইউনিয়ন নেই, কিন্তু কলেজে ইউনিয়নের টাকা নিতে হয়। আমরা বলছি টাকাগুলো কোথায় যাচ্ছে, সব হিসাব লেখা হচ্ছে। এসএফআই এর কমরেডদের কাছে, এসএফআই এর কর্মীদের কাছে অনুরোধ করব, পকেটে একটা করে ডায়েরি রাখবেন, আর ডায়েরিতে লিখে রাখবেন ছাত্রছাত্রীদের বাড়িতে বাড়িতে গিয়ে কোন কোন তৃণমূলের নেতা টাকা নিয়েছে, আর 21-এর পরে ওই টাকাগুলো আদায় করা হবে। যারা সাইকেলে চড়ে ঘুরে বেড়াতো না, যাদের ভাঙা সাইকেল ছিল, কলেজের মধ্যে বসে এখন স্করপিও চড়ে ঘুরে বেড়াচ্ছ, যদি ভালো চাও মানে মানে টাকাগুলো ফেরত দাও, আর যদি টাকা না দাও ওই স্করপিও চাকা খুলে বেচে দিয়ে টাকা আদায় করা হবে। পশ্চিম বাংলার মাটিতে ছাড়া হবে না কাউকে। আমরা হুমকি ধুমকি দিচ্ছি না তৃণমূলের মতো, আমরা বিজেপির মতো ধমকাই চমকাই না, আমরা মানুষের কথা বলি, ছাত্রছাত্রীদের কথা বলি। কোন উত্তর আছে তৃণমূলের, কোন উত্তর আছে বিজেপিতে? প্রতিদিন আপনি টিভিতে দেখতে পাবেন, প্রতিদিন টিভির পর্দায় দেখতে পাবেন। আমরা গান শুনি না, অধিকার কে কাকে দেয়, অধিকার বুঝে নিতে হয়। এখন মিডিয়াতে, আমরা জানি মিডিয়ারও কিছু বাধ্যবাধকতা আছে, মিডিয়াতে এখন অধিকারের অধিকার নিয়ে আলোচনা হয়। আমরা বলছি আপনারা অধিকারের অধিকার নিয়ে ব্যস্ত থাকুন, আমরা মানুষের অধিকার নিয়ে বাংলার মাটিতে ব্যস্ত থাকবো, কারণ আমরা মানুষের পাশে আছি। এই সময়কালে দাঁড়িয়ে এখন ফোন করলে দেখবেন অনেকে ভাবছেন যে তৃণমূলটাকে সরাতে হবে, তৃণমূল শেষ। আপনি চান বা না চান, তৃণমূলের নেতা কর্মীরা বলতে শুরু করেছে আমরা শেষ। কারণ আমফানের সময় তো দেখলাম উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ এ রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন আমফানের ঝড় এলো, মানুষের মাথার উপর দিয়ে যখন চাল উড়ে গেল, আমরা দেখলাম তৃণমূলের নেতারা গিয়ে পঞ্চায়েতে লাইন দিল। রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন 40,000 25,000 টাকা দেয়া হবে। আমরা দেখলাম যে সেই টাকা নিয়ে তৃণমূলের নেতারা পকেট ভরালো। আমরা জিজ্ঞেস করেছিলাম যে আমফান কি শুধুমাত্র তৃণমূলের বাড়িতে এসেছিল, সাধারণ মানুষের বাড়িতে আমফান আসেনি? আমফানের দেখেছো কোথায়? সবে তো শুরু হয়েছে। আমফান ঝড় আসবে 2021-এ, তৃণমূলের একটা পার্টি অফিস ওই আমফানের ঝড় থাকতে পারবে না গোটা বাংলার মাটিতে। আমরা বলেছিলাম তৃণমূল তো থাকবে না, আর থাকবে না বলে তৃণমূলের নেতারা জানছে শেষ ত্রিপলটা অঞ্চলে শেষ ত্রিপল, এটাও আমার বাড়িতে যেন যায়। গরিব মানুষের বাথরুমের টাকা, শেষ টাকা খাওয়া, এই টাকাটা যেন নিজে খেতে পারি, ফলে অসুবিধা কিছু নেই। অনেকে বলছেন যে তৃণমূলকে সরিয়ে বিজেপিতে আনবেন। যখন আপনারা ফোন করেন দেখবেন ফোনে একটা কথা বলে, এখন নতুন করে একটা কথা বলছে যে করোনার ভ্যাকসিন এসে গেছে, তাও আপনি সাবধানতা অবলম্বন করুন, মুখে মাস্ক ব্যবহার করুন, বলছে না? এমন ভ্যাকসিন নিয়ে আসছে দেশের সরকার যে ভ্যাকসিন দেওয়ার পরেও মুখে মাস্ক লাগাতে হয়। আমরা বলছি আসলে তৃণমূলের মতো করোনা রোগীকে, করোনাকে সরানোর জন্য কেউ কেউ ভাবছেন বিজেপির ভ্যাকসিন আনবে, কিন্তু ও ভ্যাকসিন লাগানোর পরেও মুখে মাস্ক পরতে হবে। তাই বিকল্প ভ্যাকসিন হচ্ছে বামপন্থা, যে ভ্যাকসিন লাগালে মুখে মাস্ক পরতে হয় না। আপনাদের ঠিক করতে হবে আপনারা কোন ভ্যাকসিন লাগাবে। এখন তো তৃণমূলের অবস্থা হচ্ছে হারাধনের 10টি ছেলের মতো। হারাধনের 10টি ছেলে ঘরে পাড়াময়, একটি কোথা হারিয়ে গেল, রইল বাকি 9। আর শেষে কি আছে? হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ, মনের দুঃখে বনে গেল, রইল না আর কেউ। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী,
2021-এ আপনাকে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে হবে, আপনাকে বনেই যেতে হবে, বৃন্দাবনে যেতে হবে। আপনি তৈরি থাকুন বৃন্দাবনে যাওয়ার জন্য। নিশ্চিতভাবে দাঁড়িয়ে আমি আমার কথা দীর্ঘায়িত করব না। এই সময়কালে দাঁড়িয়ে আগামী 11ই ফেব্রুয়ারি নবান্ন অভিযান আমরা এসএফআই ডিএফআই সহ বামপন্থী ছাত্র যুব সংগঠন ঘোষণা করেছি। আগামী 11 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা লাল কার্ড দেখাবো। আমরা বলেছি যাহাই 56 তাহাই নবান্ন, চাই সকলের জন্য কাজ ও শিক্ষা সবার জন্য। 56 ইঞ্চি মেরা 56 ইঞ্চি কা সিনা হয়। আমরা বলেছি 56 ইঞ্চিতে এলসিডি টিভি পাওয়া যায়, ও দিয়ে দেশ চলে না। ফলে আমরা আগামী 11 তারিখ নবান্ন অভিযানে যাব। এ বাংলার বুক থেকে হাজারো হাজারো লাখো লাখো ছেলে মেয়ে নবান্নের দিকে যাবে। আর যদি পুলিশ প্রশাসন, জানি আপনাদের দোষ নেই, আপনাদের উপর থেকে যা নির্দেশ আসে আপনাদের সেটা করতে বাধ্য হন, কিন্তু আপনারা যখন লাঠি চালাবেন, আপনারা যখন টিয়ার গ্যাসের সেল ছুড়বেন, আপনারা যখন জল কামান চালাবেন, আর চালানোর পরে যখন রাত্রে বাড়িতে ফিরে যাবেন, যখন কলিং বেল টিপবেন আর দরজাটা যখন খুলে যাবেন, আপনি বাড়িতে ঢুকে দেখবেন আপনি যে রুলবাড়ির বাড়ি চালিয়েছেন, আপনার ছেলে আপনার সামনে শুয়ে আছে, তার পিছনে কালো ডোরা কাটা দাগ। ফলে লাঠি চালানোর আগে ভেবে চালাবেন আপনার সন্তানের গায়ে লাঠি চালাচ্ছেন কিনা। আর তারপরেও যদি ধমকে চমকে ভাবেন যে আমাদের আটকে রাখবেন, তাহলে ভুল ভাবছেন। আমরা টিয়ার গ্যাসের সেল নিয়ে ফুটবল খেলি, আমরা পুলিশের ব্যারিকেডে ডুবডুবি বাজিয়ে স্লোগান তুলি। ওসব ধমকে চমকে আমাদের লাভ হবে না। আগামী 11 তারিখ নবান্নের 14 তলায় উঠে আমরা ঘুরি ওড়াবো মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়ে। তৈরি আছেন তো? আগামী 11 তারিখ খেলা হবে তো? 11 তারিখ নিশ্চিতভাবে দাঁড়িয়ে আগামী 11 তারিখ দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিশ্চিতভাবে 11 তারিখে দেখা হবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এসএফআই ডিওএফআই জিন্দাবাদ। সংগ্রামী অভিনন্দন কমরেড প্রতিকুর রহমানকে। এরপর এই সমাবেশে বক্তব্য রাখবেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক কমরেড অভয় মুখার্জি। কমরেড সভাপতি সুশান্ত দা, তন্ময় দা, আমাদের সংগঠনের প্রাক্তন নেতৃবৃন্দ, এখানে প্রতিকুর আছে, ছাত্র যুব আন্দোলনের অনেক নেতারা আছে, এবং কমরেডগণ, বন্ধুগণ এবং মা বোনেরা, আমি সবাইকেই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে বড়দের শ্রদ্ধা জানাচ্ছি, ছোটদের সংগ্রামী অভিনন্দন, লাল সালাম, ভালোবাসা জানাচ্ছি। আমি তৃণমূল কংগ্রেস নিয়ে বক্তৃতা করে সময় নষ্ট করব না। আমি সব জায়গায় বলি যে তৃণমূল কংগ্রেস দলটার অবস্থা হচ্ছে ছোট 1 টাকার কয়েনের মতো। আপনি ছোট 1 টাকার কয়েন নিয়ে বিরাটি বাজারে পান খেতে যান, বলবে দাদা এটা চলবে না। আপনি চা খেতে যান, বলবে না দাদা এটা নিতে পারবো না। এখন তৃণমূলের অবস্থা এরকম, ছোট 1 টাকার কয়েনের মতো। মার্কেটে আছে কিন্তু চলছে না। লোকে বুঝে গেছে যে এই দলটাকে দিয়ে বেশি কিছু হবে না। সারদার টাকা, নারদার টাকা, আমফানের টাকা, রেশনের টাকা, রেশনের চাল সব চুরি করে। এই যে পূর্ব মেদিনীপুরে আপনারা জানেন, একটা ছেলে তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার, তার মায়ের একটা বাড়ির স্যাংশন এসছে, টাকা এসছে যে এই বাড়িটা ওর মা পাবে। মা ছেলের কাছে গেছে যে একটু সই করে দে বাবা। এখন তৃণমূলের টাকা খেতে খেতে এমন অবস্থা হয়েছে, ও মাকেও বলছে 30,000 টাকা দাও, নালে সই করবো না। মানে টাকা খেতে খেতে নিজের বাবা মা জ্ঞানটা হারিয়ে ফেলেছে। যে দলটা, সেই দলটা পশ্চিম বাংলায় থাকবে না, এটা নিশ্চিত। ওষুধে যেমন এক্সপায়ারি ডেট থাকে, তৃণমূলের এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে। এটা নিয়ে বেশি বক্তৃতার দরকার নেই। কিন্তু বিকল্প বিজেপি, রবীন্দ্রনাথের বাংলায়, নজরুলের বাংলায়, সুকান্তর বাংলায় বিকল্প বিজেপি। আমি আপনাদের বলি যে যারা এইসব কথা বলে বেড়াচ্ছেন, আমি খুব বিনীতভাবে প্রশ্ন করতে চাই, কি ফারাক আছে তৃণমূল বিজেপি? কি ফারাক আছে? আপনারা জানেন কিনা আমি জানি না যে কোভিড সিচুয়েশনের আগে আমাদের দেশের আনএমপ্লয়মেন্টের রেট ছিল 6.7%। অঙ্ক বলছে ভারতবর্ষে গত 45 বছর এরকম বেকার কখনো থাকে।
এখন ভারতবর্ষের বেকারত্বের হার 9.83। মানে এটা কত বছরের হাইয়েস্ট আমি এই বক্তৃতার মধ্যে যাব না। দিলীপ ঘোষ না এলে ভালো থাকবেন। হরিয়ানাতে বিজেপি, হরিয়ানাতে আনএমপ্লয়মেন্ট রেট এই মুহূর্তে গোটা দেশের মধ্যে 1 নম্বর, 27%। কি ভালো। আপনারা জানেন ত্রিপুরায় লাল ঝান্ডার সরকার ছিল। গত 5 বছর যখন বামফ্রন্ট সরকার ছিল, মানিক সরকার মুখ্যমন্ত্রী, গত 5 বছরে 100 দিনের কাজে গোটা দেশের মধ্যে 1 নম্বর ছিল যে রাজ্যটা, সেই রাজ্যটার নাম ছিল ত্রিপুরা। বিজেপি যারা করছে নব্বর, বিরাটিতে, ব্যারেকপুরে, উত্তর 24 পরগনায়, জিজ্ঞাসা করুন এখন ত্রিপুরার হাল কি। এখন ত্রিপুরার আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে গোটা দেশের মধ্যে দ্বিতীয়, 23.7% বেকারত্বের হার হচ্ছে ত্রিপুরা। বিজেপি ভালো করবে। আসলে মানুষের রুটি রুজি, মানুষের জীবনের নিয়ে যতগুলো কথা ওরা বলেছিল, একটা কাজ করেনি। আমি এখানে অনেক বিশিষ্ট মানুষ আছেন, একটা পরিসংখ্যান দিতে চাই। আপনারা কি জানেন যে আমাদের দেশে প্রতি বছর যত ছেলে মেয়ে মাস্টার ডিগ্রি পাস করে, তার 68.73 ছেলে মেয়ে কোনো কাজ পায় বিজেপির আমলে। আমাদের দেশে প্রতি বছর 15 লক্ষ ছেলে মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করে। বাবা মারা কত স্বপ্ন নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠান, তো আমার মেয়েটা কেরালাতে আছে, আমার ছেলেটা তামিলনাড়ুতে পড়ছে। বিজেপির আমলে এই অবস্থা তৈরি হয়েছে, 15 লাখ ইঞ্জিনিয়ার প্রতি বছর পয়দা হয়, তার মধ্যে 9 লক্ষ ছেলে মেয়ে একটা 100 টাকারও কাজ পায় না। আপনি ভাবতে পারেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে মা বোনেরা মুড়ি ভাজো, মা বোনেরা চপ ভাজো। আমি সব জায়গায় তৃণমূলের নেতাদের এই কথা বলেছি যে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের নিয়ে আপনি অবমাননা করবেন না। 21 সালের পরে কোন তৃণমূলের নেতার কোনো কাজ থাকবে না। দরকার হলে চপের দোকান করুন, আমরা চপ খেতে যাব, কিন্তু আমাদের রাজ্যের বেকার যুবকদের সম্মান নিয়ে চিনিমিনি খেলবেন না। দিদি বলছে চপ ভাজো, আর 2 कोटी हर साल नौकरी मिलेगा, अच्छे दिन आ जाएगा, किसानों का विकास होगा, नौजवानों का विकास होगा। যে লোকটা বলেছিল সেই লোকটা বলছে পকোড়া ভাজিয়ে। কি ফারাক আছে? চপ ভাজা পকোড়ি ভাজার মধ্যে কি ফারাক আছে? আমাদের রাজ্যের বামফ্রন্ট যখন ছিল কোন কৃষক আত্মহত্যা করেনি। এখন আমাদের রাজ্যে 1000-এরও বেশি কৃষক এই 10 বছরে আত্মহত্যা করেছে। আমাদের দেশে প্রতি আধ ঘন্টাতে একজন কৃষক আত্মহত্যা করে। আচ্ছা, আমরা যে মিটিং করছি, মিছিল করছি, লড়াই করছি, সংগ্রাম করছি, নবান্নে যাব, এত বক্তৃতা কি জন্য? কি জন্য? বাঁচার জন্য। আরো ভালোবাসতে চাই আমরা, সব মানুষ আরো ভালোবাসতে চাই। আপনি, আমি, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, যে যাই করি আমরা ভালো বাঁচার জন্য লড়াই করি। আচ্ছা, একটা মানুষ কতটা হতাশাগ্রস্ত হলে নিজের জীবনটাকে আত্মহত্যা করে শেষ করে দিতে পারে? প্রতি আধ ঘন্টায় একজন কৃষক আত্মহত্যা করছে আমাদের দেশে। কিষাণ ভালো নেই, শ্রমিকরা ভালো নেই, মা বোনেরা ভালো নেই। আর আপনি জানেন যে আমাদের দেশে একটা ভয়ঙ্কর অস্থির পরিস্থিতি তৈরি করতে চাইছে বিজেপি। আমি সেজন্য সব জায়গাতে বলছি যে বিজেপি সম্পর্কে মানুষকে বলতে হবে। ওরা তো স্লোগান ঠিক করে দিচ্ছে। যখন বেকারের কাজ হলো না, যখন দেখলো কাজের কথা বলে ভোট হবে না, 19 সালে কি বললো? বললো मैं পাকিস্তান जाके পাকিস্তান को ঘুষ ঘুষ के मारूंगा। লোকে বলে এতদিনে একটা পেজ, হাতের কাজ, পেটের ভাত, শ্রমিকের অধিকার, নারীদের মর্যাদা, কোনো কথা নেই। বললো পাকিস্তান को मारेंगे हम। লোকে বললো আরে একটা লোক এসেছে। আমি অনেক বক্তৃতার মধ্যে যাব না, তন্ময় দা, সুশান্ত দা আছেন, অর্ণব গোস্বামীর চ্যাট আপনাদের কাছে বেরিয়ে গেছে। পুলওয়ামার ঘটনা একটা সাজানো ঘটনা ছিল। দেশের এতগুলো জওয়ানকে মিথ্যে মিথ্যে প্রাণ দিতে হলো মোদি আবার প্রধানমন্ত্রী হবে বলে। লজ্জা লাগে না বিজেপি? আপনি ভোট চাইতে আসছেন, আপনি ভোটে জেতার জন্য দেশের 40 জন জওয়ানকে শহীদ করে দিলেন।
আপনার লজ্জা লাগে না? আপনি বলছেন ভোট দিন, আমি বিজেপি। আর আমরা যারা ডিওয়াইফাই করি, আমি এক সব জায়গায় বলি যে দো কিসম কা মানুষ আছে, দুই ধরনের মানুষ আছে। এ মানুষের কোনো ফারাক নেই। আপনি বিরাটিতে যান, আপনি ব্যারাকপুরে যান, আপনি বাঁকুড়ায় যান, আপনি দক্ষিণ 24 পরগনায় যান, এই দুনিয়াতে দু ধরনের মানুষ আছে, একটা গরিব, একটা বড় লোক। এছাড়া মানুষের কোনো ভাগ নেই। দুনিয়ার সব গরিবের কষ্ট এক। একটা হিন্দু ঘরের ছেলে খেতে না পেলে তার পেটের খিদের যা কষ্ট, একটা মুসলমানের ছেলে খেতে না পেলে তার পেটের খিদের কষ্ট আলাদা হয় না। একটা বামুনদের ঘরের ছেলে কাজ না পেলে তার যা যন্ত্রণা, একটা বাউরি বাগদিদের ছেলে কাজ না পেলে তার যন্ত্রণাটা আলাদা করে দেখা যায় না। দুনিয়ার সব গরিবের কষ্ট এক, সব বেকারের কষ্ট এক। সেজন্য আমরা বলি যে সব গরিবকে এক করতে হবে। সব মানুষ, সব গরিব, মধ্যবিত্ত যদি ঐক্যবদ্ধ হতে পারে, এই মোদী একদিনও ক্ষমতায় থাকবে না, এই তৃণমূলের নেত্রী একদিনও ক্ষমতায় থাকবে না। এটা ওরা জানে। আর জানে বলে আপনাকে আমাকে ভাগ করছে। পাড়ায় পাড়ায় আরএসএস, পাড়ায় পাড়ায় বিজেপি, তুমি হিন্দু, তুমি মুসলমান। আরে তুমি ওর সাথে কি লড়াই যাবে? তুমি তো বামুন, তুমি তো ওপার বাংলা, তুমি এপার বাংলা। গরিবকে ভাগ করে দাও ধর্মের নামে, জাতের নামে। এই রাজনীতি ওরা কায়েম করতে চাইছে। সেজন্য তৃণমূলের বিকল্প কখনো বিজেপি হতে পারে না। বিকল্প কি? বিকল্প লাল ঝান্ডা। আমি 34 বছর বামফ্রন্ট সরকার কি করেছে, তন্ময়দা আছে, সুশান্তদা আছে, আমি তার মধ্যে যাব না। কিন্তু আমাকে যদি আপনারা বলেন 34 বছর বামফ্রন্ট সরকার মানে কি, আমি সব জায়গায় বলি 34 বছর বামফ্রন্ট সরকার মানে এক কথায় যদি আমাকে বলতে পারেন, তাহলে গরিব মেহনতি খেটে খাওয়া মানুষগুলোকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে যে ঝান্ডাটা, সেই ঝান্ডাটার নাম হচ্ছে লাল ঝান্ডা। কোনটা সোজা, কোনটা কালো? যারা এখন তৃণমূলের মিছিলে ঘুরছেন, মাথা উঁচু করে কথা বলার অধিকার ছিল না, বড় মানুষদের সাথে খাওয়ার অধিকার ছিল না। আজকে গোটা রাজ্যে বড় বড় কথা বলছেন, বড় বড় বক্তৃতা করছেন, কিন্তু লাল ঝান্ডা আপনাকে এই অধিকার দিয়েছে, লাল ঝান্ডা আপনাকে এই শক্তি দিয়েছে। মাথা উঁচু করে দাঁড়ান, চোখে চোখ রেখে কথা বলুন। এই আমি 7% 5%-এর মধ্যে যাব না। কারণ টিভি খুললেই আপনি দেখবেন একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। আর কোভিডে মানুষের অভিজ্ঞতা কি? টিভি খুললে তৃণমূল, টিভি খুললে বিজেপি, আর দরজা খুললে এসএফআই আর ডিওয়াইএফআই। ওরাই তো আছে। কার রক্ত লাগবে, কাকে খাবার দিতে হবে, কাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, কোন তৃণমূল, কোন বিজেপিকে এই কঠিন পরিস্থিতিতে দেখা যায়নি। সেজন্য আমাদের জ্ঞান ফ্যান দিতে হবে না। ভোটের জন্য আমরা রাজনীতি করি না। আপনারা এটা জানেন, যতদিন বেকারি থাকবে, যতদিন গরিবি থাকবে, যতদিন বৈষম্য থাকবে, ততদিন লাল ঝান্ডা থাকবে, ততদিন এসএফআই থাকবে, ততদিন ডিওয়াইএফআই থাকবে। কারুর ক্ষমতা নেই গরিব মেহনতি মানুষের হাত থেকে এই ঝান্ডাগুলোকে কেড়ে নিতে হবে। কিন্তু মানুষকে বোঝাতে হবে আমাদের। আমি শেষ করব এই কথা বলে যে আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ। বিজেপির আইটি সেক্টর, তৃণমূলের আইটি সেক্টর স্লোগান ঠিক করে দিচ্ছে, আচ্ছা দিন, উল্টে দাও, পাল্টে দাও। আপনারা দেখেছেন বিহার নির্বাচনেও সুশান্ত সিংকে ওরা ওদের মিডিয়ার প্রচারের প্রধান বিষয়বস্তু করতে চেয়েছিল, কিন্তু মানুষ এজেন্ডা বদলে দিয়েছে। বিহারের নির্বাচনে আমি গেছি, সব জায়গায় দেখেছি, সব জায়গায় লোকে বলছে আরে কাজ দাও, তা হ্যাঁ মেরা রোজগার, धर्म के नाम पे मत तोड़ो, नौजवानों को काम पे जोड़ो। গোটা বিহার জুড়ে স্লোগান। নেতৃত্বে বামপন্থীরা। এজেন্ডাকে বদলে দিতে হবে। এই যারা বলছে এরা নয়, এরা কেউ আলাদা নয়, কেউ আলাদা নয়। আমাদের এজেন্ডা ঠিক করতে হবে। লড়াইয়ের এজেন্ডা হবে কাজ, এজেন্ডা হবে খাবার চাই পেটে, এজেন্ডা হবে শান্তি চাই, এজেন্ডা হবে হিন্দু মুসলমান একসাথে থাকতে চাই। যে সিরাজ মোহাম্মদের
বাবা মরে যাওয়ার পরও ভারতকে জেতানোর জন্য অস্ট্রেলিয়া থেকে ফিরে এলো না, সেই লোকটাই আমাদের প্রথম ভারতবর্ষ, সেই লোকটাই আমাদের সম্প্রীতির উদাহরণ। সম্প্রীতি চাই, নজরুল রবীন্দ্রনাথ আলাদা নয়, আমরা কোনো কিছুকে আলাদা করতে পারি না। এই এজেন্ডা বদলানোর কাজ মানুষকে করতে হবে। বাড়িতে বাড়িতে যান, পাড়ায় পাড়ায় যারা আলোচনা করছে, আরএসএস এর লোক আছে, বিজেপির লোক আছে, আপনি মাথা উঁচু করে কথা বলুন। কি করেছো ভাই তোমরা? বেকারকে কাজ দিয়েছো, খাবার দিয়েছো, শান্তি উন্নয়ন কিচ্ছু করনি। বড় বড় কথা বলতে আসবে না, আমাদেরকে এজেন্ডা তৈরি করতে হবে। আর সেই এজেন্ডা গোটা পশ্চিম বাংলার মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে আগামী দিনে ইতিহাস রচনা করে আমাদের এই রাজ্যটাকে, দেশটাকে বাঁচাতে হবে। আমি বিশ্বাস করি এই জেলার মানুষ, এই জেলার ছাত্র যুবরা এই কাজে আগামী দিনে একটা অগ্রণী ভূমিকা পালন করবেন। এই প্রত্যাশা আপনাদের কাছে রেখে এই লড়াই আমরা জিতবই, জিততে আমাদের হবেই, আমরাই পারবো। এই কনফিডেন্স নিয়ে কমরেডরা ফিরে যাবেন, এই কথা বলে সবাইকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এসএফআই ডিওয়াইএফআই জিন্দাবাদ। সভাপতির অনুমতি নিয়ে একটা ঘোষণা, তার আগে অভয়দাকে অভিনন্দন। বিরাটি অঞ্চলের নাগরিক, বামপন্থী মানুষ কমরেড তারাপদ দাস এখন দমদম উত্তরের বিধায়ক কমরেড তন্ময় ভট্টাচার্যের উপস্থিতিতে কমরেড সুশান্ত ঘোষের হাতে গণশক্তি পত্রিকার তহবিলে 10,000 টাকার চেক তুলে দিচ্ছেন। আমি অনুরোধ করছি কমরেড তারাপদ দাসকে এই চেক কমরেড সুশান্ত ঘোষের কাছে তুলে দেওয়ার জন্য। কমরেড সুরঞ্জন ত্রিপাঠী এখানে আছেন। মানুদা, মানুদা 10,000 টাকার চেক গণশক্তি পত্রিকার তহবিলে তুলে দিলেন কমরেড তারাপদ দাস কমরেড সুশান্ত ঘোষের হাতে। কমরেড অভয়দাকে সংগ্রামী অভিনন্দন। এখন এই সমাবেশে বক্তব্য রাখবেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রাক্তন নেতৃত্ব এবং এই অঞ্চলের দমদম উত্তরের বিধায়ক কমরেড তন্ময় ভট্টাচার্য। প্রিয় সভানেত্রী, মঞ্চে উপবিষ্ট আমার বিশিষ্ট বন্ধু এবং নেতা কমরেড সুশান্ত ঘোষ, ছাত্র যুব আন্দোলনের নেতৃবৃন্দ, কমরেডগণ, বন্ধুগণ, মা বোনেরা এবং গুরুজনেরা, আগেই শুনেছেন আমি এখানকার বিধায়ক। যে মাঠে মিটিং হচ্ছে, এই মহাজাতির মাঠ, এই অঞ্চলকে কেন্দ্র করে গণ আন্দোলন যাকে নিয়ে সংগঠিত হয় এবং গোটা বিরাটি অঞ্চলের আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, এখানকার ছাত্র যুবদের প্রিয় নেতা হচ্ছে কমরেড সুনীল চক্রবর্তী, এখানে বসে আছেন। আজ সকালে সুনীল আমায় ফোন করেছিলেন। তা আমি সুনীলদা প্রায় ফোন করেন, আজ সকালেও করেছেন, আশ্চর্যের কি আছে। তাই বললাম হ্যাঁ ক্যাপ্টেন বলুন। সুনীলদা বললেন আজকে তোমাকে একটা এমন বক্তৃতা করতে হবে, এমন ফাটিয়ে দিতে হবে যে আমি তোমায় মাংস খাওয়াবো। তা আমি বললাম কিসের মাংস খাওয়াবেন? বললো পাঠার। আমি বললাম পাঠার হলে ফাটানো বক্তৃতা হবে না, খাসির খাওয়ানো। তো সুনীলদা তার উত্তরে একটা চমৎকার কথা বললো ওরে পাগল, সব খাসি তো আগে পাঠা ছিল। আমি বললাম ঠিকই তো, সব বিজেপি তো আগে তৃণমূল ছিল, কোনো ফারাক তো আসলে নেই, সব বিজেপি আগে তৃণমূল ছিল। আর যে রেটে যাওয়া শুরু হয়েছে তাতে আমার নিজের মনে হচ্ছে ওই টিএমসির এমটা খালি থাকবে, বাকি সবাই টিসি মানে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে বিজেপি। কিন্তু আমি টিএমসি বিজেপির মধ্যে যাব না। আজকের সভাটা ছাত্র যুবদের সভা। সভায় আলোচিত হওয়া উচিত শিক্ষার সমস্যা, কাজের সমস্যা। আমরা বলছি বিকল্প বামফ্রন্ট। সভায় আলোচিত হওয়া উচিত
যে বামফ্রন্ট 34 বছর ছিল, আজকের প্রজন্ম যারা নতুন ভোটার 18 বছর, 19 বছর, 20 বছর, তাদের 8, 9, 10 বছর বয়সের সময়ে যে বামফ্রন্ট চলে গেছে, সেই বামফ্রন্ট কি করেছে তারা জানে না। এটা তাদের দোষ না, এটা ইতিহাসের স্বাভাবিক সত্য। আমরা যারা তুলনায় সিনিয়র, আমাদের দায়িত্ব হচ্ছে এটা তাদের জানানো কি করেছিলাম আমরা, কি করতে চেয়েছিলাম আমরা। 2001 সালের বিধানসভা নির্বাচনে আমাদের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য স্লোগান তুলেছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। 2003 সালের জুলাই মাসের 11 তারিখে বিধাননগরে কগনিজেন্ট টেকনোলজি সলিউশনের নতুন কমপ্লেক্স উদ্বোধন করেছিলাম আমরা। ওই বছরেই অক্টোবর মাসের 9 তারিখে রাজারহাটে অত্যাধুনিক তথ্য প্রযুক্তি পার্ক এবং পরিকাঠামো গড়বার চুক্তি সই করেছিল বুদ্ধদেব ভট্টাচার্য। 2004 সালের ফেব্রুয়ারির 2 তারিখে রাইটার্স বিল্ডিং এ বসে IBM, পৃথিবীর সবচাইতে বড় তথ্য প্রযুক্তির কোম্পানি, সেই IBM এর প্রতিনিধিকে রাজি করানো হয়েছিল আমাদের রাজ্যে একটা IBM, তার আগে ছিল জ্যোতি বসুর আমল থেকে আর একটা IBM এর অফিস আমাদের রাজ্যে করবার জন্য। ইনফোসিসকেও রাজি করানো হয়েছিল ওই বছরেই। 2004 সালের 3 ফেব্রুয়ারি ক্যামাক স্ট্রিটে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্বোধন করেছিলাম। 2004 সালের 19 নভেম্বর বিধাননগরে উইপ্রোর নতুন কলকাতা ডেভেলপমেন্ট সেন্টার, সেইটার উদ্বোধন করা হয়েছিল। ওই বছরের 28 সেপ্টেম্বর গ্রিন আই পার্ক টেকনোপলিসের উদ্বোধন হয়েছিল। আর এই সব কিছুর রেজাল্টে 2004-05 সালে আমাদের রাজ্যের তথ্য প্রযুক্তিতে কাজ করত 32,000 মানুষ, সেটা 2008-09 সালে বেড়ে হয়েছিল 1 লক্ষ মানুষ। কেন বললাম? তারপরে 10 বছর পেরিয়ে গেছে মমতা ব্যানার্জির সরকার। এখন যদি সল্টলেকে সেক্টর 5-এ যান, নিউ টাউনে যান, তথ্য প্রযুক্তি সেক্টরে কত লোক কাজ করেন হিসাব নেন। 1 লক্ষ মানুষ কাজ করত বুদ্ধদেব ভট্টাচার্য সরকার ছেড়ে চলে যাওয়ার সময়। এখন সংখ্যাটা কমে 62,000। 10 বছরে 38,000 মানুষের কাজ কেড়ে নিয়েছেন মমতা ব্যানার্জি। আমরা সেই কাজ ফেরত চাই, তাই আজকের সমাবেশ। বেকার যুবর কাজের দাবি এই সমাবেশের প্রধান দাবি। ওরা বলছে 34 বছরে বামফ্রন্ট সরকার কিছু করেনি। আমরা কতজন জানি আমাদের গোটা দেশে মোট যা চাষযোগ্য জমি আছে তার মাত্র 3% পশ্চিম বাংলায়। আর গোটা দেশে ভূমি সংস্কারের মধ্যে যে জমি বিলি হয়েছে গরিব কৃষকের কাছে, তার 22% হয়েছে পশ্চিম বাংলায়। তার ফল, ধান উৎপাদনে আমরা প্রথম, সবজি উৎপাদনে প্রথম, আনারস উৎপাদনে প্রথম, লিচু উৎপাদনে দ্বিতীয়, আলু উৎপাদনে তৃতীয়, আম উৎপাদনে অষ্টম। সাফল্যগুলো সব বামফ্রন্ট আমলে অর্জিত এবং সেই সাফল্যগুলো গ্রামের অর্থনীতির বদল এনেছিল। 3% জমি নিয়ে গোটা দেশের 15% সবজি এবং ফল এই রাজ্য উৎপাদন করেছে। দেশের মোট যা মাছের বীজ, চারা মাছ, দেশে মোট যা উৎপাদন হতো তার 62% হয়েছে এই রাজ্যে। আর যা আপনারা চান, কাজ, শিল্পে বিনিয়োগে ওই 34 বছর সময়কালে আমরা 16তম স্থান থেকে 3য় স্থানে উঠে এসেছিলাম, 3 নম্বর হয়েছিলাম আমরা। আজকে আমরা নেমে গেছি 21 নম্বরে। কেন এসছেন বেকার যুবরা সমাবেশে? তৃণমূল কংগ্রেসের যে বেকার যুবক, বিজেপির যে বেকার যুবক, কেন যান তিনি তৃণমূল কিংবা বিজেপির সমাবেশে? একটু আগে অভয় বলছিল
আর একটু ভালো থাকার লড়াই তো, মানুষের সভ্যতার ইতিহাস, ভালো থাকার ইচ্ছার ইতিহাস, সেই ইতিহাসকে বাস্তবায়িত করতে ভালো থাকার চেষ্টার ইতিহাস। মানুষ আর একটু ভালো থাকতে চান। লকডাউনের সময় পরে সব খুলে গেছে। আচ্ছা, লকডাউনের পরে প্রথম কি খুলেছে এই রাজ্যে? মদের দোকান। কেন? মদের দোকান থেকে, মদ থেকে এই রাজ্যের সরকারের আয় সবচাইতে বেশি। তারপরে কি কি খোলা শুরু হলো দেশে এবং রাজ্যে? এরোপ্লেন, ট্রেন, বাস, গাড়ি, পরিবহনের ব্যবস্থাপনা। কেন? পেট্রোল এবং ডিজেল বিক্রি হলে রাজ্যের সরকার এবং দিল্লির সরকারের আয় হবে। আপনি যখন 82 টাকা 50 পয়সা দিয়ে 1 লিটার পেট্রোল কেনেন, আপনি জানেন অথবা জানেন না, আসলে 1 লিটার পেট্রোলের দাম 30 টাকা 50 পয়সা। রাজ্য সরকারের ট্যাক্স 31 টাকা 50 পয়সা, দিল্লির সরকারের ট্যাক্স 16 টাকা 50 পয়সা, আর বাকি 6 টাকা হচ্ছে ডিলারের কমিশন। সব মিলে 82 টাকা 50 পয়সা। এই ট্যাক্সটা দিল্লি সরকারের চাই, এই ট্যাক্সটা রাজ্যের সরকারের চাই, তাই সব খুলে গেল। তারপরে কি খুললো? সিনেমা হল। কেন? সিনেমার টিকিটের গায়ে অ্যামিউজমেন্ট ট্যাক্স লেখা থাকে। অ্যামিউজমেন্ট ট্যাক্স থেকে সরকারের আয় হবে, সরকার আয় করবে। কিন্তু স্কুল কলেজ খুললো না। কেন? স্কুল কলেজ খুললে সরকারের আয় হবে না, সরকারের ব্যয় হবে। সরকারের খরচ বাড়বে। সরকার ব্যয় বাড়াতে চায় না, আয় বাড়াতে চায়। আপনাকে বললো স্কুল কলেজ বন্ধ রেখেছি আপনার ছেলেকে করোনার হাত থেকে বাঁচাতে। আচ্ছা, এই যে আপনি বাসে করে অফিস যাচ্ছেন, হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করেন, দুজনেই যাচ্ছেন বাসে, ট্রেনে, ট্রামে, হাজার মানুষের সাথে মিশছেন, ফিরে আসছেন, ছেলেকে কোলে দিচ্ছেন, আদর করছেন। আপনি যখন বাড়িতে নেই, বাড়িতে 250 গ্রাম মুসুরির ডাল দরকার, 500 গ্রাম নুন দরকার। বাড়িতে যদি রান্না করেন, পরিচর্যা করেন, বাড়ির আপনার ছেলেটাকে বা মেয়েটাকে বলছেন দোকান থেকে 250 গ্রাম মুসুরির ডাল দিয়ে আয়। আপনার ছেলে দোকানে যাচ্ছে, দোকান খোলা, তার করোনা হবে না। কেবলমাত্র স্কুলে গেলে করোনা হবে, কলেজে গেলে করোনা হবে, মমতা ব্যানার্জির মিটিং এ গেলে করোনা হবে না, নরেন্দ্র মোদীর মিটিং এ গেলে করোনা হবে না। এই অদ্ভুত বৈজ্ঞানিক তত্ত্বটা কোথা থেকে আবিষ্কৃত হলো বলুন তো? আমি ছাত্র নেতাদের বলতে চাই, সতর্ক হন, পরিকল্পনা করুন। আসলে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে, আপনি মিলিয়ে দেবেন। এরপর বেসরকারি স্কুলগুলো চালু হয়ে যাবে। আপনার সন্তান লেখাপড়ার সুযোগ পাচ্ছে না, সে সরকারি স্কুলে পড়ে। আপনিও একটা সময় বাধ্য হয়ে ভাববেন, স্কুলে গেলে অন্তত 4 ঘন্টা 5 ঘন্টা দিদিমণি মাস্টার যা শেখায় সেটুকু তো শিখবে। সরকারি স্কুল থেকে নাম কাটিয়ে বেসরকারি স্কুলে ভর্তি করো। তারপর একটা সময় দেখা যাবে নিমতা হাই স্কুলের স্টুডেন্ট কমে 200, বিরাটি হাই স্কুলের স্টুডেন্ট কমে 200। তখন সরকার বলবে 200 400 স্টুডেন্টের জন্য 2টো স্কুল রাখার দরকার নেই, একটা রাখো। আর আরেকটার জমি বিক্রি করে দাও, আরেকটার প্লট বিক্রি করে দাও। প্রমোটাররা সেখানে বাড়ি করুক, সেখানে বার হোক, মদের দোকান হোক, সরকারের আয় বাড়ুক। এই দিকে আমাদের রাজ্যের শিক্ষাকে সরকার নিয়ে যেতে চায়, একই দিকে নিয়ে যেতে চায় স্বাস্থ্যকে। আর বামফ্রন্ট সরকার কি করেছিল? যেদিন বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেছিল, আমাদের রাজ্যে 100 জনের ভিতর 61 জন মানুষ ছিল দারিদ্র সীমার নিচে। সেদিনের পশ্চিমবাংলার প্রধান দাবি এটা ছিল না বিরাটিতে ফ্লাইওভার করতে হবে। সেদিনের পশ্চিমবাংলার দাবি ছিল ফ্যান খাওয়া মানুষগুলোকে ভাত দিতে হবে। বামফ্রন্ট সরকার ভাত দেওয়ার ব্যবস্থা করেছিল। এই ভাত পাওয়ার পরে সেই কৃষক ভেবেছিল, আমি 7 পুরুষ ধরে চাষের কাজ করেছি, আমার ছেলেকে স্কুলে পাঠাবো।
37,000 প্রাইমারি স্কুল 5 বছরের ভিতর বেড়ে 52,000 হয়েছিল, তারপরে আরো বেড়ে 68,000 হয়েছিল। প্রাইমারি স্কুলগুলো হাই স্কুল হয়েছিল, হাই স্কুলগুলো হায়ার সেকেন্ডারি স্কুল হয়েছিল। উন্নয়নের জোয়ারে পশ্চিমবাংলা ভাসছে। আমি আপনাদের অনুরোধ করব, যে যেখানে থাকেন সেখানকার সবচাইতে উঁচু বাড়িটার ছাদে উঠবেন, সবচাইতে শক্তিশালী দূরবীনটা চোখে নেবেন, চারদিকে তাকাবেন, তাকিয়ে এমন একটা জিনিস আপনি দেখতে পারবেন কিনা। ধরুন এই বিরাটির মানুষ যদি সবচাইতে উঁচু বাড়িটার ছাদে ওঠে, কি দেখবে? ডান দিকে বিরাটির ফ্লাইওভারকে বানিয়েছে বামফ্রন্ট সরকার। কি দেখবে এই ঠিক পাশে? মহাজাতির স্কুলকে বানিয়েছে কংগ্রেসের সরকার, কাদের আমলে ডেভেলপ হয়েছে বামফ্রন্ট সরকার। এদিকে কি দেখবে? বিরাটির কলেজ, কাদের আমলে তৈরি? কংগ্রেসের আমলে। কাদের আমলে ডেভেলপ? বামফ্রন্টের আমলে। যদি ওদিকে তাকায় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, কাদের আমলে তৈরি? বামফ্রন্ট সরকার। যদি ও পাশে তাকায়, এই সুনীল চক্রবর্তীর নেতৃত্বে একটা স্টেডিয়াম তৈরির পরিকল্পনা, যে অব্দি সুনীল চক্রবর্তী করে গেছিল, তারপরে একটা ইট ফেলেনি ওরা। ঠিক উল্টো দিকে একটু এগিয়ে তাকালে কলাবাগানের মোড়ে মিউনিসিপ্যালিটির একটা হসপিটাল, এই সুনীল চক্রবর্তী, সুরঞ্জন ত্রিপাঠীরা বিরাটির মানুষের থেকে চাঁদা তুলে তৈরি করেছিল। হসপিটালটাকে লাটে তুলে দিয়েছে আজকে। এটা এই অঞ্চলের, আমার বিধানসভা কেন্দ্রের। আমি বলছি আপনার বিধানসভা কেন্দ্রের সবচাইতে উঁচু বাড়িটার ছাদে উঠুন। মানুষের কাছে বক্তৃতা করা মানে খালি আবেগ না, খালি তত্ত্ব না, মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতা মানুষকে বোঝান। আপনার পাড়ায় কোন জিনিসটা তৃণমূল কংগ্রেস বানিয়েছে, কোন রাস্তাটা তৃণমূল আমলে হয়েছে, কোন স্কুলটা তৃণমূল আমলে হয়েছে, কোন কলেজটা হয়েছে, কোন হলটা হয়েছে, কোন মঞ্চটা তৈরি হয়েছে, কোন কমিউনিটি সেন্টারটা তৈরি হয়েছে, আপনি একটাও দেখাতে পারবেন না। ইংরেজিতে আমরা ছোটবেলায় সবাই টেন্স পড়েছিলাম। টেন্স কয় প্রকার? 3 প্রকার। কি কি? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জির সবচাইতে বড় কৃতিত্ব হচ্ছে এইটা, ওরা টেন্সকে 4 প্রকার করে দিয়েছে। এখন কিন্তু টেন্স 4 প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, পার্মানেন্ট ফিউচার টেন্স, চিরকালী ভবিষ্যৎকাল। अच्छे दिन आएगा, आएगा परमानेंट फ्यूचर टेंस। सारदा वाले लोगों को, नारेदा वाले लोगों को पकड़ेगा। পাঠে নিয়েছে অবশ্য নিজের দলে। যারা বিদেশে টাকা দিয়ে পালিয়েছে তাদেরকে ধরেগা, পার্মানেন্ট ফিউচার টেন্স। আর এদিকে মমতা ব্যানার্জি, সবকো স্বাস্থ্য সাথী কার্ড মিলেগা, পার্মানেন্ট ফিউচার টেন্স। সবকো নৌকরি মিলেগা, পার্মানেন্ট ফিউচার টেন্স। চতুর্দিকে খালি পার্মানেন্ট ফিউচার টেন্স দেখছেন আপনি, অথচ আপনি আপনার বর্তমান নিয়ম, আপনি লেখাপড়া শিখেছেন, 2 বলিষ্ঠ বাহু, একটা উর্বর সতেজ মস্তিষ্ক আপনার। আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া হচ্ছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে। একটা কারখানা, 10 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী কাকদ্বীপ থেকে কুচবিহার পর্যন্ত রাজ্যের কোথাও একটা কারখানা, একটা সিঙ্গেল ওয়ান, একটা কারখানা ফিতে কেটে উদ্বোধন করেছেন, একটা কারখানা করেছেন, একটাও করেননি, একটা কারখানাও রাজ্যে তৈরি হয়নি। আর বলছেন দুয়ারে সরকার। কি বলবো বলুন তো? হয় আগে একটা জমের বসাতে হবে, জমের দুয়ারে সরকার, নয় মাঝখানে একটা বিদায়ী বসাতে হবে, দুয়ারে বিদায়ী সরকার। অন্য কিছু নেই। কে বলেছে কিছু নেই? 20 টাকা পাউচের বাংলা আছে। যেই আমি বললাম অন্য কিছু নেই, সবাই হ্যাঁ বলে দিলেন। 20 টাকা পাউচের বাংলা নেই। এর পরের স্লোগান, মানে ভোট যত এগোবে তত স্লোগান হবে হচ্ছে দুয়ারে বাংলা, দুয়ারে বাংলা। সব বাড়িতে বাড়িতে একটা করে বাংলা মদের বোতল সন্ধ্যাবেলায় পৌঁছে দাও, তাদের অবশ করে দাও মস্তিষ্ককে। আর মস্তিষ্ক অবশ হলেই তাদের ভুল বোঝানো সহজ।
অঙ্কটা খুব সোজা। 2016 সালে তৃণমূল কংগ্রেসের চাইতে আমরা বাম কংগ্রেস জোট ভোট কম পেয়েছিলাম 30 লক্ষ। বুথের সংখ্যা ছিল 70,000। আচ্ছা, যারা গোটা জেলা থেকে এখানে এসেছেন, সন্দেশখালী থেকে যিনি এসেছেন তিনি বলুন 2016 কি সন্দেশখালীতে ভোট হয়েছিল? হয়নি। হিঙ্গলগঞ্জে ভোট হয়েছিল? হয়নি। 2016 বসিরহাট দক্ষিণে ভোট হয়েছিল? হয়নি। বনগাঁ উত্তরে ভোট হয়েছিল? হয়নি। এমনকি আমার বিধানসভা কেন্দ্র যেখান থেকে আমি জিতেছি সেখানেও মাসুন্দা হাই স্কুলে ভোট হয়নি, জলকলে ভোট হয়নি। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, 30 লক্ষ ভোটের ভিতর 10 লক্ষ ভোট হচ্ছে ভোট না হওয়া ভোট। তাহলে আসলে ডিফারেন্স কত? 20 লক্ষ। 70,000 বুথ, একটা বুথে কত ফারাক? 21। একটা বুথে কত ভোট কম পেয়েছেন? 21। যে রেটে তৃণমূল থেকে বিজেপিতে গেছে এবং যাচ্ছে এবং যাবে, তাতে বুথ পিছু 50টা করে ভোট তৃণমূলের এমনি এমনি কমবে। আপনি যদি কেবলমাত্র 2016 সালে আপনাকে ভোট দেওয়া লোকের ভোটটা ধরে রাখতে পারেন, সেই মানুষটাকে চিহ্নিত করে তার কাছে এই আবেদনটা দিয়ে যেতে পারেন, আমরা ছাত্র যুবরা বলছি, আমাদের ভবিষ্যতের স্বার্থে, আপনার সন্তানের ভবিষ্যতের স্বার্থে, আপনার উত্তরাধিকারীর ভবিষ্যতের স্বার্থে, গোটা রাজ্যের দেশের ভবিষ্যতের স্বার্থে পশ্চিম বাংলায় বাম কংগ্রেসের জোট সরকার গঠন করুন। এই কথাটা যদি আপনারা দিয়ে যেতে পারেন, শুধু যারা গতবার ভোট দিয়েছিল তাদের ভোটটাই যদি পেতে পারেন, 200-র বেশি আসন নিয়ে বাম কংগ্রেস জোটের সরকার তৈরি হবে, কেউ ঠেকাতে পারবে না। এটা অঙ্ক। আর এই অঙ্কটাকে প্রতিষ্ঠিত করবার 1 নম্বর কাজ কি? গতবারে বসতে দেয়নি, সব বুথে পোলিং এজেন্ট বসবো। গতবারে যারা বাধা দিয়েছিল এবার বাধা দিতে এলে চোখে চোখ রেখে কথা বলবো। যদি হাত কেউ এগোয় সেই হাত মুচকে দেব। 2011 সালে ওদের স্লোগান ছিল বদলা নয় বদল চাই। আমার স্লোগান বদলা বদল দুটোই চাই। কিন্তু আমার বদলা মানে 4টে খুন না, আমার বদলা মানে 8 জনকে ঘর ছাড়া করা না, আমার বদলা মানে আমফানের ত্রিপলটা তুমি নিয়েছিলে, পাওয়ার কথা ছিল হারান মাঝির, ত্রিপলটা তোমার বাড়ি থেকে বের করে হারান মাঝির বাড়িতে পৌঁছে দেওয়া। আমার বদলা মানে 8তলা বাড়িটার পারমিশন দিয়েছিলে, দেওয়ার জন্য স্কোয়ার ফিট পিছু টাকা নিয়েছিলে প্রমোটারের কাছ থেকে, টাকাটা ফেরত নিয়ে প্রমোটার টাকাটা নিজের পকেট থেকে দেয়নি, যাদের ফ্ল্যাট বিক্রি করেছে তাদের কাছ থেকে কেটে দিয়ে দিয়েছে, তোমার থেকে টাকাটা ফেরত দিয়ে সেই ফ্ল্যাট ওনারদের কাছে সেই টাকাটা ফেরত দেওয়া, এটা আমার বদলা। আমার বদলা মানে যে মেয়েটাকে তুমি অপমান করেছিলে, যে মেয়েটাকে তারা আপনি রক্ষা করতে দাওনি, আমি জানি আমি মধ্যমগ্রামের শিবরাকে ফেরত আনতে পারবো না, মধ্যমগ্রামের স্বপ্নকে ফেরত আনতে পারবো না, কামদুনির শিবরাকে ফেরত আনতে পারবো না, আমি জানি আমার সে ক্ষমতা নেই। কিন্তু যে হাত ওদের শরীরকে কলুষিত করেছিল, সেই হাত যাদের চিরকালের জন্য লোহার শিকলে বাঁধা হয়ে যায়, আমার বদলা মানে সেইটা। এই বদলাটা আমি নেব। তুমি তৃণমূল নিশ্চিন্ত থাকো, তুমি বিজেপি নিশ্চিন্ত থাকো, এই বদলাটা আমি নেব, এই বদলাটা আমরা নেব, এই বদলাটা জেলার ছাত্র যুব সমাজ নেবে, এই বদলাটা রাজ্যের ছাত্র যুব সমাজ নেবে। আর সেই বদলাটা নেওয়ার জন্য এখন থেকে বাকি কটা দিন যে শক্তি সঞ্চয় করার সে শক্তি সঞ্চয় করবেন। আর যাওয়ার সময় সবাই সুনীলদাকে বলে যাবেন খাসির মাংসটা আমায় খাওয়াতে। ধন্যবাদ, নমস্কার।
কমরেড তন্ময় ভট্টাচার্যকে সংগ্রামী অভিনন্দন সংগঠনের পক্ষ থেকে। উত্তাপটা বাড়ছে, উত্তাপের পারদ বাড়ছে, এখনো এই মাঠ বলছে এবং এই মাঠের আশেপাশে যে বাড়ির ছাদগুলো বলছে উত্তাপের পারদটা প্রতি মুহূর্তে বাড়ছে। আমাদের বক্তা বসে আছেন, দীর্ঘক্ষণ দেখেছেন আপনারা মিছিলেও আমাদের সাথে হেঁটেছেন সুশান্ত ঘোষ, কমরেড সুশান্ত ঘোষ। তিনি বলবেন, তার আগে আমি আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সভাপতি কমরেড দেবজ্যোতি দাসের হাতে মাইক পরিচালনার জন্য দেবো। তিনি একটি বিশেষ ঘোষণা আপনাদের সামনে এই মুহূর্তে রাখবেন। কমরেড সুশান্ত ঘোষকে সম্মাননা জানানোর জন্য যত পরিমাণ মানুষ বা সংগঠনের বিভিন্ন কমিটিগুলি ফুল বা স্মারক নিয়ে এসেছেন, সবাইকে ডাকতে গেলে সুশান্তদার বক্তৃতা শুরু হবে সন্ধ্যে 6টায়। আমরা বলেছি সুশান্তদা সমাবেশের পরেও বেশ খানিকক্ষণ থাকবেন, তখন আমরা মঞ্চেই সুশান্তদার হাতে সেটা তুলে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু যে অঞ্চলে আমাদের এই সমাবেশ হচ্ছে উত্তর দমদম পৌরাঞ্চল, উত্তর দমদম পৌরাঞ্চলে যে মূলত যে অঞ্চলটা বিরাটি পূর্ব বিশরপাড়া, সেই বিরাটি পূর্ব বিশরপাড়ার নাগরিকদের পক্ষ থেকে সুশান্তদাকে সম্মানিত করা হবে। এখন আমাদের এসএফআই এর রাজ্যের প্রাক্তন নেতা, এই জেলার সভাপতি, কিন্তু একটু পর্দার আড়ালে থাকতে পছন্দ করেন, আমাদের সকলের প্রিয় নেতা কমরেড দেবায়ন ব্যানার্জি এখন কমরেড সুশান্ত ঘোষের হাতে বিরাটি পূর্ব বিশরপাড়ার জনগণের পক্ষ থেকে পুষ্পস্তবক এবং স্মারক তুলে দিচ্ছেন। আপনাদের সকলকে করতালির মাধ্যমে আমরা এই সমাবেশের পক্ষ থেকে বিরাটি পূর্ব বিশরপাড়া অঞ্চলের সাধারণ মানুষকে সংগ্রামী অভিনন্দন জানাই। তাদের যে অতীত ঐতিহ্য লড়াইয়ের সংগ্রামের আমরা তাকে সেলাম জানাই। এখন নিমতা দক্ষিণের গণতান্ত্রিক আন্দোলনের পক্ষ থেকে কমরেড সুশান্ত ঘোষের হাতে পুষ্পস্তবক এবং স্মারক তুলে দিচ্ছেন এই পৌরসভার প্রাক্তন পৌর প্রতিনিধি এবং বর্তমানে কোঅর্ডিনেটর যুব আন্দোলনের প্রাক্তন নেতা কমরেড শিবশঙ্কর ঘোষ। কমরেড শিবশঙ্কর ঘোষকে মঞ্চে এসে কমরেড সুশান্ত ঘোষের হাতে স্মারক সম্মাননা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। কমরেড শিবশঙ্কর ঘোষ আসছেন আসছেন আসছে 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 তুমি কি বেরিয়ে যাবে? কমরেড সুশান্ত ঘোষের হাতে নিমতা দক্ষিণ অঞ্চলের গণতান্ত্রিক আন্দোলনের পক্ষ থেকে স্মারক এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন ওই অঞ্চলে গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা এবং আমাদের যুব আন্দোলনের প্রাক্তন নেতা কমরেড শিবশঙ্কর ঘোষ। আমরা সমগ্র উত্তর দমদম পৌরাঞ্চলের মানুষকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাথে সহযোগিতা করবার জন্য। ওভার টু প্রেসিডেন্ট। কমরেডদেরকে অনুরোধ করবো স্টেজ থেকে একটু নেমে যান, স্টেজ থেকে একটু নেমে যান। আমাদের এই পাশে জনই কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, সবাই হয়তো বসার জায়গা পাচ্ছেন না, দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু একটু স্টেজটা খালি করে দেবেন। এখন এই সমাবেশে আগামী 11ই ফেব্রুয়ারি যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানের প্রস্তাব উত্থাপন করবেন ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড সন্তু রায়। সাথী সভাপতি, মঞ্চে উপবিষ্ট এসএফআই ডিওয়াইএফআই নেতৃত্ব এবং আপনারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন যার বক্তব্য শোনার জন্য কমরেড সুশান্ত ঘোষ, প্রত্যেককেই অভিনন্দন জানাই এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সমস্ত ছাত্র যুব কর্মীদের, নেতৃত্বদের, বন্ধুদের। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, নির্দিষ্ট হয়ে শুনেছেন। আমি কয়েকটা কথা বলতে চাই, যেটা হচ্ছে এই যে রাজ্যের অবস্থা, দেশের অবস্থা। এখন আপনারা অনেকেই জানেন বা জানেন না, দেখবেন 8 থেকে 10 বছর যদি কোনো পশুর বয়স হয়, জানেন যে কোন পশুর 8 থেকে 10 বছর বয়স হলে মাথায় ঘা হয়? অনেকেই জানেন অথবা জানেন না, নামটা হচ্ছে কুকুর।
এখন দেখবেন এই যে আমরা শুনছি যে প্রত্যেক দিন সন্ত্রাসবাদীদের বা হচ্ছে এই ছিটকে মস্তান পাড়ায় পাড়ায় হচ্ছে প্রতিদিন ঘুরে বেড়াচ্ছে। আর ঠিক দেখুন 2011 পর থেকে ঠিক 10 বছর বয়স হয়েছে, 10 থেকে 12 বছর, 8 থেকে 10 বছর তাদের বিভিন্ন প্রজাতি নিজে তাদের মাথায় হচ্ছে ঘা হয়। আর ঠিক এই ঘায়ে ওষুধ দেওয়ার জন্য আজকে মঞ্চে যিনি উপস্থিত আছেন আমি অনুরোধ করব, আগামী 2021-এর যে নির্বাচন, সেই নির্বাচনে যখন আমাদের সরকার হবে, আর এই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো সমস্ত পাগলা কুকুর যাদের মাথায় ঘা হয়েছে তাদের চিকিৎসা করার ব্যবস্থা সবার আগে করতে হবে। রাজ্যের অবস্থা আমরা এই কারণে বলতে চাই এই সমাবেশ থেকে, যে সমস্ত দামাল দুষ্টু ছোট ছোট ভাইরা বিভিন্ন জায়গায় মস্তানি করছেন, মাথায় ঘা হয়েছে, এই ঘায়ের ব্যবস্থা ও চিকিৎসার ব্যবস্থা করার দায়িত্ব এ জেলার ছাত্র যুব কমরেডদের। আর আমরা এই দায়িত্ব নিয়ে আগামী হচ্ছে 11ই ফেব্রুয়ারি এসএফআই ডিওএফআই নেতৃত্বে হচ্ছে নবান্ন অভিযান করব। নির্দিষ্টভাবে এই কমরেডদের আজকের সমাবেশ থেকে ফেরার পথে 2-4টে কথা মনে করিয়ে দিতে চাই যে আপনাদের অতীতে অভিজ্ঞতা আছে গণ আন্দোলন নেতৃত্বে নবান্ন অভিযান, সেখানে পুলিশের ভিড়ে ঢুকে গিয়ে কয়েকজন মাস্তান তৃণমূলের ক্যাডার যাদের পুলিশের কোনো চাকরিও করে না তারা হচ্ছে আমাদের প্রতি আঘাত করেছিল। আর আমরা বলছি না পুলিশ প্রশাসনের গায়ে হাত দেবেন না, পুলিশকে মারবেন না, কিন্তু ওই যে মাঝখানে তৃণমূলের যে সমস্ত মাস্তান বাহিনী, যে সমস্ত ক্যাডার বাহিনী ঢুকে যাবে তাদেরকে পারলে ঝান্ডার লাঠিটা একটু মোটা করে নিয়ে আসবেন, একবার নয় দুবার না কয়েকবার ভালো করে ঘা দিলে দেখবেন তারা চলে গেছে। এই মানসিক প্রস্তুতি নিয়ে আগামী 11ই ফেব্রুয়ারি আমরা হচ্ছে নবান্ন অভিযান করব। আর এই নবান্ন অভিযানে আমরা আজকে যে কাজ করতে পারলাম না, সমস্ত কমরেডদেরকে নিয়ে আসতে পারলাম না, যেখানে যারা রয়েছেন সবাইকে খবর দিন, আগামী 11ই ফেব্রুয়ারি নবান্ন অভিযান, ওই যে দুর্নীতির আতুর ঘর, চিট ফান্ডের আতুর ঘর নবান্ন আমরা উচ্ছেদ করব। মমতা বন্দ্যোপাধ্যায়কে তার যে প্রথম আবহাওয়া আমাদের তৈরি করব সেটা হচ্ছে 11ই ফেব্রুয়ারি। এই অঞ্চলের যে সমস্ত কমরেড যারা আজকে শুনছেন তারা এই প্রস্তুতি নিয়ে এখান থেকে ফিরে যাবেন, এই আশা আমরা এসএফআই ডিওএফআই জেলা কমিটি থেকে রাখছি। দেশের অবস্থা নির্দিষ্টভাবে বলেছেন, আমি বলবো যে বাদরের হচ্ছে রুটি ভাগ করার গল্প অনেকে আপনারা জানেন, যে বাদর দুটো বেড়াল হচ্ছে রুটি চুরি করে নিয়ে এসছে, আর বাদরটা হচ্ছে গাছের ওপরে বসেছিল। সেই বাদর হচ্ছে যখন দেখতে পেল নিজেদের মধ্যে দুটো বিড়ালের অশান্তি হচ্ছে এক টুকরো একটা রুটি নিয়ে, আর হচ্ছে ওই বাদর হচ্ছে গাছ থেকে বলছে যে দে আমার হাতে রুটিটা দে, আমি তোদের ভাগ করছি। আর বাদর ঠিক চালাকি করে হচ্ছে তার রুটিটা ভাগ করলো, একদিকে 60 একদিকে 40 অথবা কম বেশি হলো। আর তখন বাদর যখন হচ্ছে দুজনের মধ্যে আবার অশান্তি লাগলো, তখন দুটো বিড়ালকে বললো যারা আমি তোরটা একটু খেয়ে দিচ্ছি, যার দিকে ভাগ বেশি ছিল তারটা খেয়ে নিল, আরেকটু ভাগ পরিমাণ কম হলো। এরকম ভাবে একটা সময় খেতে খেতে ভাগের পরিমাণ রুটিটা শেষ হয়ে গেল। আর হচ্ছে আমাদের দেশের সরকার এই সময়কালে দাঁড়িয়ে এই যে দুটো বিড়াল আর এই যে বাদর দেশের মানুষকে হচ্ছে জাতের নামে, ধর্মের নামে, বর্ণের নামে, ছেলে মেয়ের নামে, নিচু জাতি উঁচু জাতির নামে, ব্রাহ্মণ দলিতের নামে ভাগ করে দিচ্ছে। আর হচ্ছে যে ফসল তারা ফলাচ্ছে, এই দেশের যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছে তারা ঠিক সেই বাদরের ভূমিকা পালন করছে। আমরা ছাত্র যুবরা এই সমাবেশ থেকে বলতে চাই যে আপনাকে আমরা এই বাদরের ভাগ হচ্ছে রুটি ভাগ করতে দেব না। আর যদি আপনি করতে চান তাহলে আগামী 2021-এর নির্বাচনে পশ্চিম বাংলায় যত বাদর আছে এই বাদরের বাদনামি আমরা লাঠি দিয়ে পেটা করে সোজা করে দেব। আগামী 11ই ফেব্রুয়ারি আপনাদের সকলে যাবেন এই আশা ভরসা রেখে আমি আমার কথা শেষ করছি। প্রত্যেককে অভিনন্দন, প্রত্যেককে ভালোবাসা। এখন এই প্রস্তাব সমর্থন করবেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক কমরেড দিলীপ সাহা। ওরা আমাদের ভয় পাওয়াতে চেয়েছিল, আমরা ভয় পাইনি। সিঙ্গুর থেকে নবান্ন উত্তর 24 পরগনা জেলার ছাত্র যুব কমরেডরা প্রমাণ করেছিল কিভাবে লড়াইয়ের ময়দানে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। ওরা ভেবেছিল লাঠিচার্জ করে ছাত্র যুবদের আর নবান্ন অভিমুখ করতে বন্ধ করবে, কিন্তু আমরা আবার নবান্ন অভিমুখে যাব। আগামী 11 তারিখ এই জেলার ছাত্র যুব, এই জেলার যৌবন, সমস্ত যুব অংশকে সাথে নিয়ে আবার আমরা যাব, এবং রাজ্যের মিছিল ততক্ষণ শুরু হবে না যতক্ষণ উত্তর 24 পরগনার মিছিল কলেজ স্ট্রিটে না পৌঁছবে। সেই কমিটমেন্ট আজকে আপনাদের কাছে চাই। যদি আপনারা সেটা করতে পারেন তাহলে আজকে 5000 জমায়েত হয়েছে এখানে কম বেশি,
আপনি মাঠের মধ্যে বুঝতে পারছেন না, মাঠের বাইরে অসংখ্য কমরেড টিভির পর্দায় তা দেখছে। আমরা বলছি মাত্র একজন করে বাড়ান, আপনার হাতে এখনো 20 দিন সময়, আপনি একজন করে বাড়ান। 10,000 ছাত্র যুবর মিছিল শিয়ালদা থেকে শুরু হয়ে নবান্ন অভিমুখে যাবে, এই আশা রেখে আপনাদের এই প্রস্তাবকে নবান্ন অভিযান যা রাজ্যের ছাত্র যুবদের পক্ষ থেকে নেওয়া হয়েছে, এই সমাবেশের পক্ষ থেকে সেই অভিযানকে সমর্থন করে আপনাদের কাছ থেকে কমিটমেন্ট করে এই কথা বলে আমি আমার প্রস্তাব সমর্থন করছি। ইনকিলাব জিন্দাবাদ, ডিওএফআই জিন্দাবাদ। আপনারা স্লোগানের মধ্যে দিয়ে এই নবান্ন অভিযানকে সমর্থন করুন। যারা এই প্রস্তাব সমর্থন করলেন তারা হাত তুলে সমর্থন জানাবেন। এটা একটা ট্রেলার ছিল আজকের সমাবেশটা, সেই আমার সিনেমাটা আমরা সেদিন 11 তারিখ নবান্নে দেখব। আমি বেশি কথা বাড়াবো না। দীর্ঘক্ষণ ধরে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জননেতা, প্রাক্তন মন্ত্রী, আমাদের সবার ভালোবাসার মানুষ, সবার কমরেড সুশান্ত ঘোষ। আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন কমরেড সুশান্ত ঘোষ। প্রিয় সভাপতি, মঞ্চে উপস্থিত যারা আছেন, যুব ছাত্র আন্দোলনের জেলা এবং রাজ্যের নেতৃবৃন্দ, গণ আন্দোলনের নেতৃবৃন্দ এবং অন্যান্য বিশিষ্টজনেরা, ইতিমধ্যেই তাদের পরিচয় আপনারা সকলেই অবগত হয়েছেন। আমি তাদেরকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আর আপনারা যারা আজকের এই ছাত্র যুব সমাবেশকে সফল করার জন্যে দীর্ঘ সময় ধরে এখানে উপস্থিত হয়েছেন, প্রায় 2 ঘন্টা ধরে সভায় বক্তব্যের কাজ চলছে। অনেক বক্তা, আমাদের ঘোষিত যারা ছাত্র যুব এবং গণ আন্দোলনের নেতা, তারা তাদের মূল্যবান অভিজ্ঞতার কথা তাদের বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের কাছে উপস্থিত করেছে। আমি আর চাইব না সেই একই কথার পুনরাবৃত্তির মধ্য দিয়ে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে। আমি যে কথা দিয়ে আপনাদের কাছে আমার বক্তব্য শুরু করতে চাই, এই সভায় আসার সুযোগ যারা করে দিয়েছেন ছাত্র যুব আমার নেতারা এবং অসংখ্য মানুষ, এই সভাকে সফল করার জন্যে তরুণদের প্রতীক হিসাবে তরুণদের নূতন প্রজন্ম, যে বিনয় বাদল দীনেশ, যে ক্ষুদিরাম আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের ছিল অগ্রণী, যারা ছিল আমাদের বুকের প্রেরণা, যে ভগৎ সিং, যার নাম উচ্চারণ করলে এখনো আমাদের গায়ে শিহরণ জাগে, তাদের সেই আত্মত্যাগ, তাদের সেই বীরত্বপূর্ণ লড়াইয়ের গাথা এখন আমাদের প্রতি মুহূর্তে স্মরণ করতে হয়। আমাদের দেশের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর তার 125তম জন্ম শতবার্ষিকী আমরা গতকালই আমরা দেশ জুড়ে পালন করেছি। যারা দেশের স্বাধীনতা আন্দোলনে কোনো ভূমিকা ছিল না, দেশের স্বাধীনতা আন্দোলনে যারা বেইমানি করেছিল, গদ্দার করেছিল, আজকে বাংলার সেন্টিমেন্টকে জয় করার জন্য তারাও হয়েছে, আজকে তারাও মেকি, তারা হচ্ছে আদর্শবাদী সেজে তারা সম্মান জানানোর চেষ্টা করছে, যারা নাকি বাংলার মানুষের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। অভিজ্ঞতা দিয়ে মিলিয়ে নেবেন তারা কার। আমি কারো নাম উচ্চারণ করি না, হয়তো এই রাজ্যের ঢপবাজ আর দিল্লির ধাঁধাবাজ, দিল্লির ধাপ্পাবাজ সরকারের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের নাম উচ্চারণ করার আমার যোগ্যতা নেই, সেই জন্যই হয়তো তাদের নাম আমি অত্যন্ত সযত্নে আমি উচ্চারণ করি। কিন্তু কিছু কথা তো বলতে হবে। আজকে যে আমি এখানে এসেছি, আপনারা আসার সুযোগ করে দিয়েছেন, আমার এই সুযোগ ছিল না। আপনারা অনেকেই জানেন, কিছু কিছু জানেন, সবটা জানেন না। আমি যখন প্রায় 9 বছর গৃহবন্দী, সেই সময় সেই অভিজ্ঞতার কথা আমি কলম ধরে লিখেছিলাম। সে লেখা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, কিন্তু সেখানে যা লিখেছিলাম আমি 100% সত্য কথা লিখেছিলাম। একটা অসত্য শব্দ, অতিরঞ্জিত শব্দ সেখানে ছিল না। হ্যাঁ, আমি যে সংগঠনের সদস্য, মনে করি আদর্শগতভাবে আমাদের সেই সংগঠন ছাড়া ভারতবর্ষের দ্বিতীয় কোনো সংগঠন নেই যে সংগঠন আদর্শের দ্বারা পরিচালিত হয়। সেই সংগঠনের আমি সদস্য, এটা আমার গর্ব, এটা আমার অহংকার। আমি মনে করি, আমি সে কথা বারে বারে লিখেছি যে আমি আদর্শের জন্য রাজনীতি করেছি, আমি ধাঁধাবাজির জন্যে, আমার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমি রাজনীতির সঙ্গে যুক্ত হইনি। আমি মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান,
আমার পরিবারের খাওয়া পড়ার অভাব ছিল না। আমাকে আমার পরিবারের অভিভাবকরা যুক্ত ফ্যামিলিতে তারা চেষ্টা করেছিলেন আমাকে তাদের উপযুক্ত সন্তান হিসাবে গড়ে তোলা। কিন্তু যখন বুঝলেন যে আমার অভিমুখটা রাজনীতির দিকে চলে গেছে, তখন আমার মা জেঠাইমা বললেন যে তুই বাবা রাজনীতি করতে চলে যাবি? রাজনীতি যারা করে, লাল ঝান্ডা রাজনীতি যারা করে, তারা তো সংসারের দিকে তাকায় না। আমি বলছি না মা, এটা ভুল ধারণা। আমরা যৌথ ফ্যামিলিতে 4টে ভাই, আমি যদি একটা রাজনীতির দিকে চলেও যাই আর 3টে ভাই তো থাকবে, তারা নিশ্চয়ই দেখবে, তোমাদের কেউ অবহেলা করবে না। যাকে জীবনসাথী হিসাবে বেছে নিয়েছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম রাজনীতিটা মাথা উঁচু করে করব। যদি কোনোদিন কেউ আঙুল তুলে বলতে না পারে রাজনীতি করেছি নিজের স্বার্থের জন্য, এরকম চরম সিদ্ধান্ত নিতে দ্বিধা করিনি। আমরা মূল্য পেতে হয়েছে। আজকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাবো, আপনাদের অভিনন্দন লাল সালাম জানাবো। যদি না জানাই তাহলে তো আপনাদের ঋণ আমার পরিশোধ করা সম্ভব হবে না। আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। 2001 সালে যখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার পুনরায় ক্ষমতায় ফিরে আসে, সেই সরকার যাতে ক্ষমতায় আসতে না পারে তার জন্য কম চক্রান্ত, কম ষড়যন্ত্র হয়নি। সে নিয়েও আমার লেখা বই আগেই প্রকাশ হয়েছিল। কিন্তু 10 বছর পরে সেই ষড়যন্ত্রকে আরো পাকাপোক্ত পরিকল্পনার মধ্য দিয়ে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি, ভারতবর্ষের অভ্যন্তরে একচেটিয়া পুঁজিপতি যোদ্ধার জমিদারদের শক্তি, ভারতবর্ষের সমস্ত প্রতিক্রিয়াশীল শক্তি ঐক্যবদ্ধভাবে তারা আসরে নামলেন। ভারতবর্ষের বামপন্থী আন্দোলনের যে অগ্রগতি ঘটছে, দিল্লির সরকারকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বামপন্থীদের যে ভূমিকা, সে ভূমিকা আমরা ভুলে যেতে পারি না। সেই ভূমিকার সামনে দাঁড়িয়ে প্রমাদ গুনতে আরম্ভ করলেন এই শক্তি। তারা বললেন যদি ভারতবর্ষের বাম আন্দোলনকে দুর্বল করতে হয়, বামপন্থীদের অগ্রগতি রোধ করতে হয়, তাহলে পশ্চিমবাংলা বামপন্থীদের সবচেয়ে বড় দুর্গ, সেই দুর্গকে ভেঙে তছনছ করে দিতে হবে। একদিকে আন্তর্জাতিক পুঁজি, ভারতবর্ষের অভ্যন্তরের সব প্রতিক্রিয়াশীল শক্তি পুঁজিপতিরা, সামন্ততন্ত্রের যারা এখনো প্রতিনিধিত্ব করে, তারা সবাই মিলিতভাবে একজনকে সামনে রেখে 2001 সালে তারা যা দখল করতে চেয়েছিলেন, আপনাদের মনে থাকতে পারে সেই কথা, শেষপুর হবে লাল ঝান্ডার শেষপুর। স্লোগান উঠেছিল গ্রাম থেকে চমকাইতলা, কলকাতা থেকে চমকাইতলা, এসব কত স্লোগান সেদিন উঠেছিল। সব বাংলার মানুষ ব্যর্থ করে দিয়েছিলেন। আমি সে বক্তব্য নিয়ে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। যখন পুনরায় রোধ করা সম্ভব হলো না, বাংলার মাটিতে বামফ্রন্ট পুনরায় ক্ষমতায় ফিরে তখন ঘোষণা করেছিলেন আজকের যিনি মুখ্যমন্ত্রী যদি কোনোদিন সরকারে আসেন তাহলে তিনি আমাকে জেলে ভরবেন। জেলে ভরেছিলেন কোন কাণ্ড দিয়ে আপনারা কম বেশি জানেন। যদি জানার ক্ষেত্রে কোথাও ঘাটতি থাকে তাহলে বই লিখিতভাবে প্রকাশ হয়েছে, পড়ে নেবেন। আমি সে বক্তব্য আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। কিন্তু শুধু জেলে ভরা না, জেলে ভরার নাম করে যে ঘৃণ্য ষড়যন্ত্র তারা তৈরি করেছিলেন, 5খানা পুলিশের টিম বানিয়েছিলেন সিআইডির দুঁদে দুঁদে অফিসারদের দিয়ে, আমাকে জিজ্ঞাসাবাদের নামে হয় যাতে আমি হার্ট ফেল করে মারা যাই অথবা যাতে আমি পাগল হয়ে যাই তার ব্যবস্থা করতে চেয়েছিলেন। যখন একজন হয়তো তিনি বামপন্থী আদর্শকে কিছুটা হলেও তিনি বিশ্বাস করতেন, তাই তিনি যখন বেলা 12টার থেকে একটানা জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে, যখন সারা রাত্রি চলছে জিজ্ঞাসাবাদ, একটা হাতলবিহীন চেয়ারে বসিয়ে 8 ঘন্টা ছাড়া ছাড়া দুধে গোয়েন্দা অফিসারদের একটা করে টিম জিজ্ঞাসাবাদ করে তার ডিউটি শেষ হচ্ছে, সে চলে যাচ্ছে। যখন এই ডিউটির শিফট বদলের সময় যারা ছিলেন তারা চলে যাবেন, নতুন টিম আসবে, সেই সময় একজন অফিসার তিনি আমাকে সুযোগ বুঝে কানে কানে বললেন, স্যার একটা কথা আপনাকে বলবো, রাখবেন? আমি বললাম কি বলুন? বলল চক্রান্ত ভয়ঙ্কর, ষড়যন্ত্র ভয়ঙ্কর, আপনাকে ওরা হয় পাগল করে দেবে না হয় মেরে ফেলবে। আপনি অসুস্থ হওয়ার ভান করে আপনি চেয়ার থেকে পড়ে যান, তাহলেই একবার তো আপনি রক্ষা পেতে পারেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলাম আমরা বামপন্থী, আমরা কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী, আমরা মিথ্যা তঞ্চকতার আশ্রয় কখনো গ্রহণ করি না। যদি আমার দেহে প্রাণ থাকে তাহলে আমি জিজ্ঞাসাবাদের মুখোমুখি থাকবো,
সত্যিকারের যখন অসুস্থ হয়ে যাব তখন সবাই বুঝতে পারবেন, কিন্তু কোনো তন্ত্রকথার পথ গ্রহণ করব না, তাহলে আমাদের আদর্শের প্রতি অবমাননা করা হবে। সেদিন সেই পথ গ্রহণ করিনি। ডিউটি বদল হয়ে গেল, জিজ্ঞাসাবাদ চলতে আরম্ভ করলো। যখন আগের দিনের শুরু হওয়া জিজ্ঞাসাবাদ, ওই চেয়ারে বসেই যতটুকুন খাওয়ার সেখানে খেতে হবে, যদি টয়লেটে যেতে হয় তাহলে 6 জন আর্ম ফোর্স সঙ্গে যাবে, 5 মিনিট পরে টয়লেট থেকে বের করে নিয়ে চলে আসবে। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ পিরিয়ডের যে কাহিনী বইয়ের পাতায় পড়েছিলাম, শুনেছিলাম, এই সরকারের সময়ে সেই অভিজ্ঞতা প্রত্যক্ষ করলাম। যখন দুপুর গড়িয়ে বিকাল 5টা, 5:30, প্রায় 30 ঘন্টা অতিক্রান্ত, তখন মনে হচ্ছে কেউ বোধহয় মাথায় জল ঢালছে। সব বাংলো ভিজে যাচ্ছে, জামা কাপড়। একজন দুলে ডিএসপি সিআইডির, নাম তার বলছি না, তিনি খাদিম মামলার আইও ছিলেন, খুব দুলে অফিসার। তিনি অবশ্য যেহেতু বিধায়ক ছিলাম তখন বললেন, স্যার আপনি কি অসুস্থ বোধ করছেন? আমি মজা করে বললাম, সাহেব আমি তো মানুষের শরীর, আমি তো গরু মোষের শরীর নিয়ে জন্মাইনি যে 30 ঘন্টা একটানা জিজ্ঞাসাবাদের নামে মানসিক অত্যাচার করবেন, আর আমি লোকটা ঠিক সেই রকম থেকে যাব। আপনারা 8 ঘন্টা ছাড়া আপনাদের শীত বদল হবে, তাই শরীরটাকে বিশ্রামের প্রয়োজন ছিল। যদি 5 ঘন্টা বিশ্রাম দিতেন তাহলে আমি আবার জিজ্ঞাসাবাদ আপনাদের তার মুখোমুখি হতে পারতাম। বোধহয় শরীর সেজন্যই এরকম একটা অসুবিধা তৈরি হয়েছে। উনি বুঝতে পেরে বললেন, আর জিজ্ঞাসাবাদ করবো না, এক্ষুনি ডাক্তারকে ডাকছি। ডাক্তার এলেন, ডাক্তার এসে বললেন, প্রেশার মেপে বললেন 180/130-এর উপর উঠে গেছে প্রেশার, ব্লাড প্রেশার। এখনই অঘটন ঘটে যেতে পারে। তৎক্ষণাৎ চিকিৎসকরা বললেন, আর কোনো মতেই অ্যালাউ করবো না, জিজ্ঞাসাবাদ এখন হাসপাতালে নিয়ে যাবো। নিয়ে গেল। একদিন পরে এনজিওগ্রাফি, আবার ঘুরিয়ে নিয়ে এসে আবার পুলিশ হেফাজতে নিলেন। একটানা 11 দিন জিজ্ঞাসাবাদের নামে সিআইডি ভবনে ভবনে অত্যাচার চলেছিল। পাগলও করতে পারেনি, মেরেও ফেলতে পারেনি। আপনাদের ভালোবাসা, সেই ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে আপনাদের কাছে, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। তার জন্য আপনাদের 100 কোটি প্রণাম বাংলার জনগণকে, 100 কোটি প্রণাম বাংলার জনগণের প্রতিনিধি হিসাবে আপনারা যারা আজকের এই সমাবেশকে সফল করার জন্য দীর্ঘ সময় ধরে উপস্থিত হয়েছে। এই কথাগুলো লেখা আছে। এই সরকারের হিম্মত হয়নি ওই বইটাকে 2 বছরের চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার। এটা মেরুদণ্ডহীনের সরকার, এই সরকারের কোনো মেরুদণ্ড নেই। আমি বলেছি সেই কথা। তারপরেও যখন 2 মাস আত্মগোপনের পরে যখন আমাকে হাইকোর্ট ন্যায়ালয় যখন আমাকে আগাম জামিন দিলেন, কেউ শুনেছেন কখনো? বিজ্ঞ অভিজ্ঞ মানুষ আছেন, হয়তো কোনো আইনজীবীরাও আছেন, একটু নিজের অভিজ্ঞতার মত বিনিময় করে বলবেন যে হাইকোর্ট যে কেসে আগাম জামিন দেয়, সিজিএম কোর্টে সেই কেস আগাম জামিন বাতিল করার জন্য হাইকোর্ট থেকে সরকারি পক্ষের উকিল, যাকে বলা হয় পিপি, সহকারী উকিল এপিপি, তারা গিয়ে চাপ তৈরি করলেন। শুধু চাপ নয়, আরো অনেক কিছু হয়েছিল। এই সরকারের বীরপুঙ্গ পুলিশ বাহিনী 2 মাসের মধ্যে তাদের আমার একটা চুল স্পর্শ করার ক্ষমতা হয়নি। হাইকোর্টের আগাম জামিন পাওয়ার পরে যখন লোয়ার কোর্টে যখন বলেছিল সেখানে গিয়ে উপস্থিত হয়ে বেলটা কনফার্ম করতে হবে, তার আগেই সুপ্রিম কোর্টে অর্ডার বেরিয়ে গেছে, বেল ইজ বেল, হাইকোর্ট বেল দেখ, যে কোনো বেল, কোর্ট বেল দেখ, সেই বেল আর কনফার্ম করার কোনো প্রয়োজন নেই কোনো কোর্টে। সেটাকে এড়িয়ে গোপন করে আমাকে সিজিএম কোর্ট থেকে আমার জামিন বাতিল করে ভবানী ভবনের সিআইডির হাতে তুলে দিয়েছিলেন এই সরকারের পুলিশ। যারা বলেছিলেন বদলা নয় বদল চাই, তাদের সম্পর্কে কমরেড তন্ময় ভট্টাচার্য, প্রাক্তন যুব আন্দোলনের নেতা, আমারও নেতা, তিনি বলেছেন কিছু কথা। আমি ওই ভাষায় আর আক্রমণ করে ওদের গুরুত্ব বাড়াতে চাই না, এমনিই চলে যাবে। বিসর্জনের বাজনা শুরু হয়েছে।
সবাই কান থেকে শুনুন, তৃণমূল নাই। তৃণমূল বলে শব্দটা 21 সালের বিধানসভা নির্বাচনের আগেই হয়তো মুছে যাবে। দেখতে পাচ্ছেন না, এই বাংলার 10 বছর ধরে লুট করে খাওয়া চোরের দল নিজেদের বাঁচার জন্য এখন ডাকাত দলে গিয়ে আশ্রয় নিচ্ছে। চোরেরা জানে তাদের আর থাকার কোনো জায়গা নেই। আমরা জানি যে কথা, গৃহস্থ যদি জেগে যায় তাহলে চোর আপনি পালিয়ে যায়। বাংলার সমস্ত মানুষ জেগে উঠেছেন, চোর আপনি পালিয়ে যাবে। কিন্তু ডাকাতরা এত সহজে পালায় না। ডাকাতরা দেখে যদি গৃহস্থ জেগে যায় তাহলে চরম আঘাত আনে। চোরেরা গিয়ে ডাকাতের কাছে আশ্রয় নিচ্ছে। এই চোরেদের সম্পর্কে সারদা, নারদা, রোজগারি, হেনা তেনা, টেপ, এই সব কথা আগে আলোচনা এসেছে। এগুলো কি আলোচনা করে বক্তব্য দীর্ঘায়িত করার প্রয়োজন আছে? আমার মনে হয় নেই, তাই তো? আমি বলছি আজকে এরা চলে যাবার সময় হয়েছে, কিন্তু চোরেরা চাইছে যাতে বাংলায় লাল ঝান্ডা না ফিরে আসে। তাহলে ওই যে আমাদের কমরেড অভয়, কমরেড প্রতিপুর, কমরেড তন্ময় ভট্টাচার্য, এরা যে কথাগুলো বলেছে এগুলো তো মানুষের মনের কথা। নাই ছোড়েগা, হিন্দিতে তো এরকমই বলে, আমি অত হিন্দি জানি না। নাই ছোড়েগা। সব পাওনা গন্ডা কড়ায় কড়ায় হিসাব করে বুঝে নেব সময় এলে। কেউ ফাঁকি দিয়ে পালাতে পারবে না। পশ্চিমবাংলাকে লাল ঝান্ডা শূন্য করার জন্যে, বিরোধী শূন্য বাংলা তৈরি করার জন্যে, লাল ঝান্ডাকে মুছে দেওয়ার জন্যে অনেক অত্যাচার, অনেক আক্রমণ, অনেক জরিমানা, দৈহিক লাঞ্ছনা, অনেক কিছু নামিয়ে এনেছিল এরা। যারা সব ঘোষণা করেছিলেন, প্রতিকুর বলেছে যে লাল ঝান্ডাকে আর খুঁজে পাওয়া যাবে না বাংলায়, তারাই এখন নিজের ঝান্ডাটা ছেড়ে দিয়ে ডাকাতদের ঝান্ডায় আশ্রয় নিচ্ছে বাঁচার জন্যে। আমরা বলছি আমরা আদর্শ ত্যাগ করে কোনো ঝান্ডায় যাই না। আদর্শের ঝান্ডাটাই হলো আমাদের বাঁচার ঝান্ডা, লড়াইয়ের ঝান্ডা, আত্মমর্যাদার ঝান্ডা, শত্রুর সঙ্গে চোখে চোখ রেখে বুঝে নেওয়ার ঝান্ডা। অধিকার কি করে আদায় করতে হয় আমরা জানি। আমরা আপোষ করি না, লড়াইয়ের মধ্য দিয়ে সে অধিকার আমরা আদায় করব। সেই লড়াই শুরু হবে আগামী 2-2.5 মাসের মধ্যে। একদিকে থাকবে বাম গণতান্ত্রিক শক্তি, আর একদিকে তেরাঙ্গা গেরুয়া যে যেখানে আছে সবাই একদিকে থাকবে। আপনারা বুঝে নিয়েছেন সে কথা? বুঝেছেন? চিৎকার করে বলুন বুঝেছেন? তাহলে এই লড়াইয়ে একদিকের যে লাল ঝান্ডা, যার উত্তরসূরি আজকে এই ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, ভগৎ সিংদের প্রতিনিধি, আদর্শগত প্রতিনিধি, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন, তারাই সেই দায়িত্ব কাঁধে তুলে নেবে বলেছে আমাদের আগের বক্তারা। মিলিয়ে নিন, মানুষ যখন চরম বিপদাপন্ন, সে পরিকল্পিতভাবে মানুষকে চরম বিপর্যয়ের মধ্যে ঠেলে দেওয়ার জন্যে যে সময় না দিয়ে রাতারাতি লকডাউন ঘোষণা করে গোটা ভারতবর্ষের মানুষকে দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে ঠেলে দেওয়া হলো। নিদারুণ যন্ত্রণা মানুষের, লক্ষ লক্ষ পরিবারের সমেত কোন অবস্থার মধ্যে পড়েছিল সে বক্তব্য বলার দরকার নেই। টিভির পর্দায় ভেসে উঠেছে, খবরের কাগজের পাতায় সে সত্যকে গোপন করতে পারে। পশ্চিমবাংলায় সেই বিপদের সময় আমাদের এই ছাত্র যুবরাই, আমাদের সাধ্য নেই, সাহায্য আছে, আমাদেরকে সাহায্য করার জন্য কর্পোরেটের টাকা নেই, আমাদেরকে সাহায্য করার জন্য ব্যবসাদাররা নেই, ঠিকাদাররা নেই, তবু মানুষ আত্মবিশ্বাস নিয়ে আমাদের ছাত্র যুবরা, আমাদের কর্মীরা নেমে পড়েছিলেন মানুষকে, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করার জন্য। সেই সময় একটা ফেসবুক চ্যানেলের লাইভে আমি বলেছিলাম, চ্যালেঞ্জ করে বলেছিলাম, যারা দেশ চালাচ্ছেন ধাপ্পাবাজের সরকার, যারা রাজ্য চালাচ্ছেন ঢপবাজের সরকার, তারা বলুন আজকে মানুষের পাশে কারা আছে। এই ছাত্র যুবরা, এই লাল ঝান্ডার সঙ্গে যুক্ত কৃষক সভা, ট্রেড ইউনিয়নের কর্মীরা, তারাই মানুষের সেদিনে সবচেয়ে বড় বন্ধু হিসাবে মানুষের পাশে সেদিন দাঁড়িয়েছিল। কিন্তু আমাদের আজকের সংবাদ মাধ্যমের সংখ্যাগরিষ্ঠ যারা এই সব ধাপ্পাবাজ আর ঢপবাজদের টাকায় যারা পরিচালিত হয়, তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, যাদেরকে ইংরেজিতে বলে পেড মিডিয়া, তারা
সে কথা তারা দেখেও দেখতে পায়নি, মানুষের কাছে সে কথা তারা বলেনি। আজও তারা আমাদের লাল ঝান্ডা, আমাদের পথ করে ওড়া আমাদের ছাত্র যুবকের স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের ঝান্ডা তাদের চোখে পড়ে না। করবে কি করে? ট্রেড মিডিয়া তো সত্যি কথা বলতে পারে না। অনেক সাংবাদিক বন্ধু নতুন প্রজন্মের, যাদের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় নেই, তারা ফোনে আলাপ করেন, পরিচয় করেন, তারা বলেন জানেন তো আমরা চাকরি করি, আজকে যদি সত্য কথা লেখার উপরে জোর দিই কালকেই বলে দেবে তোমার চাকরি নেই। এরকম অনেককে জানি যাদের চাকরি নেই, চাকরি ছেড়ে চলে যেতে হয়েছে পেটের দায়ে। যা সত্যতা আমরা লিখলেও মানুষের কাছে সেটা পৌঁছাবে না। যখন মানুষের কাছে পৌঁছানোর আগে মালিক পক্ষ, কর্পোরেট নির্দেশিত তাদের পেট যে প্রতিষ্ঠান, তারা ঠিক করে দেবে কোনটা মানুষের কাছে যাবে, কোন লাইনটা যাবে না। সেইভাবেই তারা আজকের গোটা বাংলা জুড়ে মানুষের ঘুরে দাঁড়ানোর যে লড়াইটা, সেটাকে গুলিয়ে দেওয়ার জন্যে বাংলায় তারা দেখাতে চাইছে একাধারে ধাপ্পা আওয়াজ আর একাধারে ঢপ্পা আওয়াজ, আর কেউ নেই। আমরা বলছি প্রকৃত সত্য ওটা না। প্রকৃত সত্য হলো আজকের এই মহাজাতি মাঠে উপস্থিত হওয়া দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হাজার হাজার মানুষ, তারাই হচ্ছে আসল দিশারি। কে তাকে দেখালো, কে তাকে দেখালো না, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু আজকে সামাজিক মাধ্যম বলে, একটা সোশ্যাল মিডিয়া বলে কথা চালু হয়েছে, তাকে আর একেবারে এড়িয়ে যেতে পারছে না। তাই যে খবরটা সোশ্যাল মিডিয়ায় হয়ে পড়ে যাচ্ছে, তাকে যৎকিঞ্চিত হলেও সংবাদ মাধ্যমকে গুরুত্ব দিতে হচ্ছে, নাহলে তাদের টিআরপি থাকবে না। টিআরপি দিয়ে ওদের সব কিছু বিচার হয়, তাই তারা করতে বাধ্য হয়। আমরা বলছি আমাদের দেখিয়ে টিআরপি আপনাদের কমা বাড়ার জন্য কোনো চিন্তা করতে হবে না। যা সত্য, হিম্মত থাকলে মানুষের কাছে বলুন। সত্য হচ্ছে এইটাই, যারা 10 বছর আগে ক্ষমতা এসেছিল সোনার বাংলা গড়বে বলে, সেই বাংলাটাকে আজকে লুট করে বলেছে কমরেড তন্ময় ভট্টাচার্য, এই 10 বছরে কোনো উন্নয়ন হয়নি, একটা কারখানার ফিতা কেটে উদ্বোধন হয়নি। এই 10 বছরে নতুন কোনো উন্নয়নের একটা দৃষ্টান্ত বর্তমানে এই সরকার স্থাপন করতে পারেনি। যা ছিল আগে সেটাই নীল সাদা রং করে সেটাকেই মানুষের কাছে তুলে ধরার, লক্ষ কোটি টাকা খরচ করে মিডিয়াকে দিয়ে একবার যেগুলো উদ্বোধন হয়ে গেছে সেগুলো দ্বিতীয়বার ফলক লাগিয়ে উদ্বোধন করে মানুষের কাছে হাজির করার চেষ্টা হচ্ছে। আরো লোকে বলে যে নীল সাদা রঙ নাকি একটা জায়গার থেকেই সারা পশ্চিমবাংলায় সরবরাহ হয়। আমি বলতে পারবো না সেই কথা। যারা লিখেন, যারা বলেন, নিশ্চয়ই কিছু সত্যতা আছে, নাহলে এই কথা তো এমনি এমনি হয় না। যা সত্য তা সবসময় মানুষের কাছে চলে আসে কোনো না কোনোভাবে। আজকে কোথাও আর গোটা কলকাতা জুড়ে, রাজ্য জুড়ে কোথাও আর একটা ব্যানার পোস্টার পাবেন না সততার প্রতীক বলে। পাবেন? বলুন কোথাও পাওয়া যাবে? সততার ফানুস ফেসে গেছে। এখন আর সততা শব্দটা তৃণমূলের সঙ্গে কোথাও তার সম্পর্ক নেই। আজকে গোটাটাই অসততা, অস্বচ্ছতা, চুরি আর দুর্নীতিতে ভরা। তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এলাকায় যারা তৃণমূল কংগ্রেসের ছোট বড় মেজ সোজ কোন স্তরের প্রতিনিধি অথবা মাতব্বর, 10 বছর আগে তাদের চেহারা আর আজকের চেহারাটা একবার মুখের সামনে মিলিয়ে দেখে নিন। আমার কথা যদি মিথ্যা হয় তাহলে বলবে। উনি বলেছিলেন, রাজ্যের এই ধপ্পাত মুখ্যমন্ত্রী বলেছিলেন বছরে 50 লক্ষ যুবকের চাকরির ব্যবস্থা করব। সে চাকরির ব্যাখ্যা আগে দিয়েছে। 50 লক্ষ নয়, আজকে লক্ষ লক্ষ শূন্য পদ। শুধু শিক্ষকের চাকুরির ক্ষেত্রেই কয়েক লক্ষ পদ খালি। 10 বছরে সরকারি কর্মচারী যারা অবসর নিয়েছে, একটা কর্মচারী নিয়োগ করেনি এই সরকার। যৎকিঞ্চিৎ যদিও অস্থায়ী কোথাও নিয়োগ হয়েছে, তার জন্য লক্ষ লক্ষ টাকা উপঢৌকন দিতে হয়েছে বলে আজকে কান পাতলেই শোনা যায়। আমি এ কথা বলতে পারবো না নির্দিষ্টভাবে, আমি গোয়েন্দা দপ্তরেরও লোক নই, আর আমার কাছে সেই নির্দিষ্ট তথ্য নেই। কিন্তু যে কথা বাংলার মানুষ জানে তাকে গোপন করার ক্ষমতা কারো নেই। এই সব জবাবদিহি করতে হবে এই নির্বাচনে। উনি বলেছিলেন এই বাংলা, এটা থেকে আদর্শের বাংলা গড়ে উঠবে। আর কোনো আদর্শের বাংলা নাই।
এখন সবাই জানে পশ্চিম বাংলা হলো চোরেদের বাংলা, লুটেরাদের বাংলা। কি ভুল বলছি নাকি? ভুল বলছি? তাই বাংলা থেকে এই সরকার বিদায় হবে, তার বাজনা বাজতে শুরু করেছে। আমি দীর্ঘ 9.5 বছর পরে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে জেলায় ফিরে গেলাম গত 6ই ডিসেম্বর। আচ্ছা, আজ পর্যন্ত কোনোদিন কেউ শুনেছেন কোনো পার্টিতে কোনো সমাবেশ হ্যান্ডবিল ছাড়া, পোস্টার ছাড়া, ফেস্টুন ছাড়া, ব্যানার ছাড়া, মাইক প্রচার ছাড়া কোনো সভা হয়? শুনেছেন কেউ কখনো? আমি যেদিন ফিরে যাব এলাকায় 9.5 বছর পরে, সেদিন আমাদের কমরেডরা বলেছিল ভালো করে আয়োজন করবো। একদম মানুষের প্রকৃত চাহিদা কি, মানুষের ভালোবাসা রাজনীতির প্রতি আছে কি নেই, এই একটা ঘটনা দিয়ে এই পশ্চিমবাংলার মানুষ বুঝে নিতে পারবে। কোনো ধরনের কোনো প্রচার হবে না, হ্যান্ডবিল হবে না, পোস্টার হবে না, ব্যানার হবে না, মাইক প্রচার হবে না। আমরা দেখতে চাই। কমরেড তন্ময় ভট্টাচার্য গেছিলেন, অনেক নেতারা গেছিলেন, কমরেড সুজন চক্রবর্তী গেছিলেন, ওরা অভিযোগ। এখানে সংবাদ মাধ্যমের অনেক বন্ধুরা এসেছেন, তারা দেখিয়েছিলেন, ডাইরেক্ট তারা টেলিভিশনে তারা দেখিয়েছিলেন। পরের দিন সংবাদ মাধ্যমে লিখিতভাবে খবর ছাপা হয়েছিল। কত মানুষ এসেছিল এই সংখ্যাটা কোনো সংবাদ মাধ্যম সাহস করে লিখতে পারেনি, লিখলে তাদের চাকরি যাবে। আমি আলাদা করে ডেকে এই পশ্চিমবাংলার এখন এই মুহূর্তে যেটা 1 নম্বর চ্যানেল, তার একজন সাংবাদিক আমার পূর্ব পরিচিত, তার বাড়িও এই এলাকার মধ্যেই কোনো একটা জায়গায়, বুঝে দিতে পারছেন তো? তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি তো গোটা সমাবেশটা শালবনি থেকে যখন শুরু হয় আমাদের বাইক মিছিল, কত বাইক ছিল, এখানের উপস্থিতির সংখ্যা? উনি বলেছিলেন এ তো বলতে পারবো না, তবে এটা বলতে পারি স্মরণকালের মধ্যে বামপন্থীদের এইরকম বিনা প্রচারে, প্রথাগত প্রচারের বাইরে একটা এইরকম সভা ভারতবর্ষের ইতিহাসের কোনো নজির নেই। আমি জিজ্ঞেস করেছিলাম তুমি আমাকে আলাদা করে বলো কত লোক? বলে অনায়াসেই বলতে পারেন 25,000, অনায়াসেই 30,000, যদি বলেন 40,000 তাহলে কোনো আপত্তি নেই। বলে আমাদের লেন্সে যেখানে মঞ্চটা হয়েছিল সেখান থেকে যেটা দেখা যাচ্ছিল সেটা 15-20,000, কিন্তু গোটা 1.5 কিলোমিটার দূরে একটা হাইওয়ে অবরুদ্ধ হয়েছিল 4 ঘন্টা ধরে, মানুষ একটাও নড়েনি, চলে যায়নি। সেই মানুষের উদ্দীপ্ত সমাবেশ থেকে কমরেড তন্ময় ভট্টাচার্য নির্ধারিত বক্তা ছিলেন না, আমাকে বললেন লিডার। আমি ওকে নেতা বলি, আমাকে লিডার বলি, তা বহু বছর ধরে। বলে আমাকে 3 মিনিট বলতে দিতে হবে। আমি আজকে ওকে বললাম তোমার সেই 3 মিনিট না 2.5 মিনিটের বক্তব্যটাই মানুষের মনে গেঁথে আছে এখনো, তুমি মিলিয়ে নেবে। আজকে সেই কথাটাও বলেছে, এই যে আমরা কোন বদলা চাই, কোন বদল চাই, এটাই হলো আমাদের ভাষা, এটাই হলো আমাদের কথা। বদলা আমরা নেব, বদল আমরা করব, সেটা হচ্ছে লালজন্ডের আদর্শের দ্বারা পরিচালিত বদলা, লালজন্ডের আদর্শের দ্বারা পরিচালিত বদল। সে বদলের মধ্যে, বদলার মধ্যে কোনো ধরনের কোনো ফাঁকিবাজি থাকবে না। আমরা করি। আপনারা রাজি আছেন সেই সিদ্ধান্তে আসার? গোটা মাঠে সমবেত জনতা রাজি আছেন? তাহলে চিৎকার করে বলুন হ্যাঁ রাজি আছি। এই জায়গায় আমরা যেতে চাই। আর এই খেলাটাকে গুলিয়ে দেওয়ার জন্য এই বাংলার ঢপবাজ আর দিল্লির ধাপ্পাবাজ, যিনি 6 বছর আগে অত্যন্ত বিনয়ের সাথে দেশের মানুষকে বললেন আমাকে একবার প্রধানমন্ত্রীর পদে বসার সুযোগ দিন, মানুষের সব দুঃখ কষ্টের অবসান ঘটিয়ে দেব। সে বক্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে ধৈর্যচ্যুতি আর ঘটাবো না। প্রায় 2.5 ঘন্টার উপর সভা চলছে। কি বলেছিলেন? ওই যে কালো টাকা অ্যাকাউন্ট থেকে নিয়েছে 15 লাখ ফেরত দেবো, গুলি মারুন। আমি ও কথা বলছি না। বলেছিলেন জিনিসপত্রের দাম বাড়ছে, কত কষ্ট। তখন ডিজেলের দাম ছিল 33 টাকা লিটার, আর পেট্রোলের দাম ছিল ওই 50 টাকা আশেপাশে। 6 বছরে এখন ডিজেলের দাম কত, পেট্রোলের দাম কত? প্রায় 80 টাকা ছুঁই ছুঁই ডিজেলের দাম, পেট্রোল বোধহয় 90 টাকা, তাই তো? হ্যাঁ, আচ্ছা দিন। বলেছিলেন জিনিসের দাম বাড়ছে, মানুষ খাবে কি, কত কষ্ট।
এখানে যারা আছেন বুকে একবার নিজের হাতটা নিজের বুকে রেখে বলুন, আমরা কখনো আমাদের জন্মে, বাপের জন্মে আমরা কখনো 100 টাকা পেঁয়াজ কিনে বাজারে খেয়েছি? কবে কার মনে পড়েছে? একটু বুকে হাত দিয়ে বলুন। 50 টাকা আলুর কেজি যখন আলু হিমঘরে, আর এখন যখন চাষির আলু উঠছে তখন 60 টাকা নেওয়ারও লোক নেই। আলু চাষিরা হাহাকার করছে। 4,500 5,000 টাকায় 50 কেজির বীজ কিনে আলু চাষ করেছে। এখন 450-500 টাকার বেশি তার আলু বিক্রি হচ্ছে না। এখন বাজারে গেলে ভালো আলু, বড় সাইজের আলু 8 টাকা 10 টাকায় পাওয়া যায়। মিথ্যা কথা বলছি নাকি? পাওয়া যায়। নতুন কৃষি আইন, যে আইনটা বদলানোর জন্য প্রত্যাহার করার দাবিতে হাজার হাজার নয় কয়েক লক্ষ কৃষক দিল্লির হাড় কাঁপানো ঠান্ডায় প্রায় 2 মাস ধরে দিল্লির চারদিকে রাজপথ অবরোধ করে তারা বসে আছে। হয় আইন প্রত্যাহার করতে হবে, তবেই আমরা ফিরবো, না হলে আমরা যাব না। শূন্যের নিচে তাপমাত্রা, সেই তাপমাত্রা হাড় কাঁপানো ঠান্ডাতেও তারা ময়দান ছেড়ে চলে যায়নি। বিভাজন করার চেষ্টা হয়েছে, আন্দোলন ভেঙে ফেলার চেষ্টা হয়েছে, আতঙ্ক তৈরি করার চেষ্টা হয়েছে, গ্রেপ্তারের ভয় দেখানো হয়েছে। আজ সকালে কাগজে দেখলাম একজন গ্রেপ্তার হয়েছে 26 তারিখের আগেই যাতে কৃষক আন্দোলনের নেতাদের খুন করা হয়, কিংবা 26 তারিখ প্যারেডে যাতে বিশৃঙ্খলা তৈরি করা হয়। পুলিশ তার ট্রেনিং দিয়েছে। কার পুলিশ? দিল্লির পুলিশ হলো কেন্দ্রের সরকারের নিয়ন্ত্রণাধীন, তাদের পরিচালনাধীন পুলিশ। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরে এত বড় কৃষক আন্দোলন শুধু ভারতবর্ষের মাটিতে নয়, সারা পৃথিবী জুড়ে এই আন্দোলন আজকে আন্দোলনের অধ্যায়ের নতুন জায়গাটা তৈরি করে নিয়েছে, নতুন অধ্যায় সংযোজন করেছে এই কৃষক আন্দোলন। সেই কৃষক আন্দোলনের উত্তরসূরি বাংলার কৃষক আন্দোলনের পতাকা নিয়ে এগিয়ে যাওয়া জনগণ, তার অংশ আপনারা। আমরা বলছি এই ধাপ্পাবাজ যে সরকার দিল্লিতে আজকে দিন আসেনি, জিনিসপত্রের দাম কমেনি, বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি, আর এই 6 বছরে 40 কোটি মানুষ কাজ হারা হয়েছে। এই লকডাউন পিরিয়ডে কয়েক কোটি মানুষের কাজ চলে গেছে। তার জবাব চাইতে হবে। যারা মানুষকে গুলিয়ে দেওয়ার জন্য পেড মিডিয়া দিয়ে আলোচনায় বসিয়ে একদিকে হলো রাজ্যের ধাপ্পাবাজ, রাজ্যের ঢপবাজ আর দিল্লির ধাপ্পাবাজ, তারাই মাত্র ময়দানে আছে, আর কেউ নেই বোঝানোর চেষ্টা করছে। আমরা বলছি বন্ধু, আরো জোরে জোরে বলুন, আরো চিৎকার করে বলুন, আরো বেশি করে আলোচনা টিভির পর্দায় সংগঠিত করুন। বাংলার ভবিষ্যৎ হলো লাল ঝান্ডার হাতে, বাংলার ভবিষ্যৎ হলো বিনয় বাদল দীনেশ ভগৎ সিংদের উত্তরসূরি ছাত্র যুবদের হাতে। এই নির্বাচনে চোখে চোখ রেখে সেই আদায় আমরা দাবি আদায় করে নেব। আমরা বুঝিয়ে দেব বাংলা আছে, সেই বাংলাতে বাংলার গায়ে অনেক অত্যাচার করেও বাংলার মানুষের আদর্শচ্যুত করা যায়নি, টলিয়ে দেওয়া যায়নি। একটা প্রচার তৈরি করে দিয়েছিল তৃণমূল আর তার দোসর বিজেপি, এরা আলাদা কিছু না, একে অপরের পরিপূরক। বলেছে আগের বক্তারা, বলেছিল এবারটা হবে না। সেই জন্য দেখছেন না কত বিনয়ের সঙ্গে ওই সবচেয়ে ধাপ্পাবাজ ভণ্ডবাজেরা বলছে যে বামপন্থীরাই ভালো ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য ভালো ছিল, লাল ঝান্ডা নিয়ে মিছিল করো, কিন্তু এবারে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যে আমাদের ভোটটা এবারে বিজেপিকে দাও। আমি বলি লেখা চৈতন্য, পশ্চিমবাংলায় লেখা চৈতন্যের জায়গা নেই, প্রকৃত চৈতন্যের জায়গা নবদ্বীপ পশ্চিমবাংলা। এখানে লেখা চৈতন্য সাজার কোনো জায়গা নেই। ভুল বললাম নাকি? ভুল বলেছি? বুঝে নিতে আর আমাদের, আর যাদেরকে যে আশ্রয় নিয়েছেন গোটা দেশের মানুষ তাদের চেহারা বুঝে নিয়েছে। এনআরসি সিএ করে গোটা দেশকে অস্বীকার ঠেলে দেওয়া হয়েছিল, কিন্তু লকডাউন ঘোষণা করে দিয়ে বেঁচে গেছেন। এবারে চেয়েছিলেন এরকম একটা কিছু ফন্দি ফিকির বার করতে, সে সুযোগ হয়নি। যত চক্রান্ত হয়েছিল লোকসভা ভোটের আগে, সেই চক্রান্ত ফাঁস হয়ে গেছে। জেলে যেতে হয়েছিল সেই সাংবাদিককে তড়িঘড়ি করে তাকে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ যারা আইনজীবী বিদেশ থেকে, লন্ডন থেকে উড়িয়ে এনে তার দ্রুত জামিনের ব্যবস্থা করতে হয়েছে। আজকে গোটা দেশের মানুষের কাছে সবচেয়ে ভরসার জায়গা, আসার জায়গা যে বিচারালয়, তার দিকে আঙুল উঠতে শুরু করেছে। ঠিক বেঠিক ব্যাখ্যা করার ক্ষমতা আমার নেই, কিন্তু যারা সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত আইনজীবী প্রশান্ত ভূষণের মতন তারা আইনজীবীরা যারা শ্রদ্ধেয় সম্মানের, তারা বলছে আজকে পেড মিডিয়ার মতো
নাকি কিছু কিছু ব্যক্তি তারা যারা সর্বোচ্চ আসনে রয়েছে এইসব জায়গার তারাও নাকি বিকিয়ে গেছেন। তা বড় আইন অবমাননার কথা, কিন্তু সত্যি কথা তো বলতেই হবে, সত্যি কথা তো চাপা থাকে না। যখন প্রশান্ত ভূষণকে প্রস্তাব দেওয়া হলো যে আপনার এই কথা প্রত্যাহার করতে হবে, উনি বলেছিলেন যা বলেছি সত্য বলেছি, প্রমাণ করে দেব, প্রত্যাহার করার কোনো সুযোগ নেই, আপনাদের ক্ষমতা থাকলে আমাকে জেলে ভরুন। না জেলে ভরতে পারেনি, সম্মান রক্ষা করার জন্য 1 টাকা জরিমানা করে তারাই নিজেরা নিজেদের কান মুড়ে নিয়েছেন যারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। ভুল বললাম? এই জায়গায় আমরা রয়েছি। সেই লড়াইটা বড় কঠিন লড়াই। যে কথা এখানে আলোচনার মধ্যে এসেছিল সেই কথার পুনরাবৃত্তি না করে, যে বাংলা একদিন গোটা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পথিকৃৎ ছিল, সেই বাংলা দিল্লির ধাপ্পাবাজদের বিরুদ্ধে আজকে ভারতবর্ষকে পথ দেখানোর জন্য এই নির্বাচনের মধ্য দিয়েই আবার নতুন করে ইতিহাস তৈরি করবে। সেই ইতিহাসের উপহার হলো বাংলার কোটি কোটি জনগণ। তার অংশ হিসাবে আপনারা সেই দায়িত্ব আপনারা পালন করবেন না? করবেন সেই দায়িত্ব? জোরে বলুন, করবেন? তাহলে সেই প্রত্যাশা নিয়েই আপনাদের অভিনন্দন জানাবো। সেই প্রত্যাশা নিয়েই যে ছাত্র যুব নেতৃত্ব আজকের এই সংগঠন সমাবেশে আয়োজন করেছেন তাদেরকে অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আপনাদের কাছে কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ছাত্র যুব ঐক্য জিন্দাবাদ, বাম গণতান্ত্রিক মানুষের ঐক্য জিন্দাবাদ। আর 5টা মিনিট অনুরোধ করছি কমরেডদের কাছে, আপনারা একটু দাঁড়িয়ে যাবেন। আমরা উইশাল ওভারকামের মধ্যে দিয়ে যে গর্জনে মাঠ থেকে উঠলো, সেই গর্জনকে সাথে নিয়ে আমাদের হারিয়ে যাওয়া সাথী কমরেড সুশান্তকে সাথে নিয়ে আমরা উইশাল ওভারকাম গাইব। তার আগে বিরাটি পূর্বে বিশরপাড়ার ছাত্ররা যারা অক্লান্ত পরিশ্রম করেছে এই সমাবেশকে সফল করতে, ওদের একজন কমরেড সুশান্তদার একটা ছবি এঁকেছে। ওরা সুশান্তদার হাতে সুশান্তদার সেই ছবি তুলে দিচ্ছে। এসএফআই ডিওয়াইএফআই এর সম্পাদক মন্ডলীর সদস্যদের